সবাই আশা করি আজকে আমরা আলোচনা করব পজিটিভ ভার্ব আর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। পজিটিভ ভার্ব এবং কন্ডিশনাল সেন্টেন্সের ডিটেইলস আজকে জানবো। আর পজিটিভ ভার্ব কন্ডিশনাল সেন্টেন্সের যারা অনলাইনে যুক্ত আছেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমি 2 মিনিট সময় নিচ্ছি, আপনারা অনেকেই হয়তো বা এখনো যুক্ত হতে পারেননি, তো যার কারণে আমি 2 মিনিট সময় নিচ্ছি, তার পরবর্তীতে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। তাহলে পজিটিভ ভার্ব এবং কন্ডিশনাল সেন্টেন্স দুইটা পার্ট আজকে আলোচনা করা হবে। কন্ডিশনাল সেন্টেন্স এবং পজিটিভ ভার্ব দুইটা জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, বিশেষ করে রিপিটেড প্রশ্ন আসে প্রচুর পরিমাণে। তো সেই অংশটা আমরা দেখব। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা কমেন্টস একটু জানিয়ে দেন সবাই। আর কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন সেটাও কমেন্টসে জানিয়ে দিবেন। আলোচনা করব আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে পজিটিভ ভার্ব এবং কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? ও আচ্ছা, আর একটা অফার আছে। আমি অফারটা একটু পরে দেই, আরো 30 সেকেন্ড পরে দেই, এখন অনেকে যুক্ত হচ্ছে। তো তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি অফারটি আপনাদের জন্য। যারা এখনো যুক্ত হননি সবাই জয়েন করে ফেলেন। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে সাউন্ড নেই। সাউন্ড আশা করি এখন ঠিক আছে, আপনারা একটু আমাকে জানান। একজন তানিয়া সুলতানা বলছে স্যার সাউন্ড নেই। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে জানান, অন্য যারা যুক্ত আছেন সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, হ্যালো। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা এখন সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান। হ্যাঁ আশা করি এখন ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আর আপনারাও আমার কথা শুনতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম যে সবাই অবশ্যই ক্লাসটি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিবেন। কারণ একটা কথা বলে রাখি, আজকে দুইটা টপিক, এমন দুইটা টপিক বাছাই করা হয়েছে যেখান থেকে প্রিভিয়াস প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আমি অলরেডি কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য রেখেছি। এছাড়াও যারা শেয়ার দিচ্ছেন, সর্বোচ্চ শেয়ার দাতা যারা আছেন তাদের জন্য কিন্তু রেগুলার একটা অফার থাকে। আজকে সেই অফারটা আছে, এই যে ক্যারিয়ার প্লাস যে বইটা, এই বইটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে। এটা সর্বোচ্চ শেয়ার দাতার কাছে পৌঁছে যাবে। তো একটু শেয়ার দিয়ে কারা কারা শেয়ার দিয়েছেন সেটা একটু আবার তারা মেনশন করে দিন, উল্লেখ করে দিন যে স্যার আমি শেয়ার দিয়েছি। কারণ আপনি শেয়ার দিয়েছেন সেটা যদি আপনি উল্লেখ না করেন তখন তো আমরা বুঝতে পারবো না যে আপনি শেয়ার দিয়েছেন। তো একটু সবাই শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখে দিবেন। ওকে, সবাই শেয়ার দিয়ে ডান লিখে দিবেন এবং আমরা আমাদের মূল যে জায়গাটা সেখানে চলে যাব। তো পজিটিভ ভার্ব নিয়ে প্রথমে আলোচনা করব, পজিটিভ ভার্বের পরে চলে যাব আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। তো ফার্স্টে আমরা আলোচনা করব যে পার্টটা নিয়ে, সেটা হচ্ছে মূলত পজিটিভ ভার্ব। এই যে অংশটা, পজিটিভ ভার্বের এই অংশটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, পজিটিভ ভার্বের বাংলাটা কি আমরা সবাই একটু দেখি যে পজিটিভ ভার্বের বাংলাটা কি। পজিটিভ ভার্ব, ভার্ব মানে তো ক্রিয়া, এটা আপনারা সবাই জানেন। ভার্ব হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়া যেহেতু বলা হচ্ছে, পজিটিভ ভার্ব যেটা, পজিটিভ ভার্বের বাংলাটা কি? আমরা এটাকে বলে থাকি প্রযোজক ক্রিয়া, তাই না? যে প্রযোজক, প্রযোজক ক্রিয়া। আমি এইটার ডিটেলস একটু বলবো, তার পরবর্তীতে আমি প্রিভিয়াস কোশ্চেন গুলা দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শেয়ার করেছি, হ্যাঁ একটু সবাই শেয়ার দিয়ে দেন। সর্বোচ্চ শেয়ার দাতা যারা আছেন তাদের জন্য তো বললাম যে আজকে একটা বই ফ্রি থাকবে। অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা, আশা করি আপনারা সকলেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম, একটু সবাই শেয়ার দিয়ে দেন, সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন। আমাদের সঙ্গে এখন যুক্ত আছে প্রায় 300 স্টুডেন্টের কাছাকাছি, আমরা চাচ্ছি যে 500 স্টুডেন্ট যুক্ত হবে। আমি একটু সময় নিচ্ছি একটু কারণে, কারণ অনেকে আবার একটু পরে এসে বলবে স্যার আমি বুঝি নাই। তো যেহেতু শুরু করবো একটা টপিক, শুরু করার পূর্বে আমি চাচ্ছি যে আপনারা একটু আমাদের সঙ্গে জয়েন করে ফেলেন। আপনারা যুক্ত হলে তখন আমরা শুরু করব। 2-1 মিনিট সময় নিচ্ছি এজন্য। হ্যাঁ, যুক্ত হওয়ার জন্য 2-1 মিনিট সময় এক্সট্রা আমি নিয়ে নিচ্ছি। ওকে, আর যারা শেয়ার দিয়েছেন বা শেয়ার করেছেন তারা একটু অবশ্যই শেয়ার দিয়ে ডান লিখবেন, কেমন? শেয়ার দিয়ে একটু ডান লিখবেন, যারা শেয়ার দিয়েছেন শেয়ার দিয়ে ডান লিখবেন। ওকে,
যারা ক্লাসটি শেয়ার দিয়েছেন, আবার বলছি, যারা ক্লাসটি শেয়ার দিয়েছেন শেয়ার দিয়ে তারপরে হচ্ছে ডান লিখবেন। ওকে, পজিটিভ ভার্বের বাংলা একটু আমি জিজ্ঞাসা করেছিলাম যে পজিটিভ ভার্বের বাংলাটা কি। অনেকেই কিন্তু সে উত্তরটা করে ফেলেছে অলরেডি, আর আমি এখানে লিখে দিয়েছি যেহেতু। ওকে স্যার, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। আর দরকার নেই এমডি তৌফিক আহমেদ 18 শেয়ার দেন, সে একাই 18টা শেয়ার দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম স্যার, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আপনারা সব বা যেটাই বলি বরাবর রেগুলার একটা বিষয় থাকে যে প্রত্যেকটা বইতে এখন পর্যন্ত মনে হয় না যে আমি ডেফিনেশনটা বলবো, এই ডেফিনেশনের বাহিরে অন্য ডেফিনেশন আছে। সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। এখানে লেখা আছে যে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়। আপনারা হয়তো বা দেখছেন, আমি আবার বলতেছি, যেটা রেগুলার বইতে থাকে সেখানে বলা হয় কি স্যার, কর্তা বা সাবজেক্ট। কর্তা বা সাবজেক্ট, আমি কিন্তু এই অংশটা নিয়ে আগে আলোচনা করতেছি, এই অংশটা আগে আলোচনা করছি। তাহলে বলছিলাম যে কর্তা বা সাবজেক্ট নিজে নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়, তাই না? অর্থাৎ এইখানে যে কথাটা আমি আসলে কেন বললাম, আমি প্রত্যেকটা বইতে এই ডেফিনেশনটা পেয়েছি যে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়, তাকে বলা হয় পজিটিভ ভার্ব। বাট কেন যেন মনে হয় আমার কাছে যে এইখানে কোনো একটা বিষয় মিসিং আছে। কারণ এইখানে যেই আমরা ডেফিনেশনটা বলতেছি, এই ডেফিনেশনের সাথে আসলে মিলতেছে কিনা এটাও একটা বিষয় আছে। আপনারা হয়তো বা সবাই জানেন, যেমন আপনাদেরকে আমি এখন পড়াচ্ছি, তো আমি যখন আপনাদেরকে পড়াচ্ছি এটাকে আমরা বলি স্যার টিচ, তাই না? টিচ মানে হচ্ছে পড়ানো। আর নিজে এটাকে যদি আমরা বলি স্যার, এর আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে লার্ন। লার্ন অর্থাৎ আমি লার্ন মানে হচ্ছে নিজে শিখি, আর টিচ মানে হচ্ছে আমি অন্যকে শিখাই। তো এখানে লেখা থাকে স্যার টিচ, এটা হচ্ছে পজিটিভ ভার্ব, যেটা আমি সিভি লিখলাম, হ্যাঁ। আর লার্ন এটাকে বলা হয় কমন ভার্ব, যেটা অন্য কেউ না করে সরাসরি নিজেই করে। যেমন যদি লার্ন বলি তাহলে আমি নিজে শিখি, আর টিচ মানে আমি আপনাদেরকে শিখাচ্ছি। আচ্ছা, এই যে কথাটা বললাম যে আমি আপনাদেরকে শিখাচ্ছি, কাজটা কে করতেছে? আপনারা করতেছেন না আমি করতেছি? আমি করতেছি, তার মানে আমি কর্তা, আমি কাজটা করতেছি। তাহলে এইখানে যে ডেফিনেশনটা লেখা হয়েছে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়, তাহলে আমি তো কাজটা করলাম, এই কাজটাও আমি করতেছি, টিচ করতেছি, আবার লার্নের কাজটাও আমি করতেছি, তাহলে দুইটা কাজই কিন্তু কর্তা করতেছে। তাহলে এই ডেফিনেশনের সাথে আমার কেন যেন মনে হয় যে একটু মিলতেছে না। যেমন আপনারা দেখবেন একটা ওয়ার্ড আছে সি, সি মানে হচ্ছে দেখা, এটা আমি নিজে দেখবো। আর একটা হচ্ছে স্যার শো, শো মানে দেখানো, তবে দেখাইতে হইলে তো আমাকেই দেখাইতে হবে। সিটা যেমন আমি চোখ দিয়ে করব, শো মানে দেখাবো, এটা পজিটিভ ভার্ব, এটা কমন ভার্ব। বাট এই দুইটা কাজই আমাকে করতে হয়। তাহলে এইখানে যে কথাটা লেখা হয়েছে, এই কথাটা আসলে কেন যেন মনে হয় যে কিছুটা হলেও ভুল আছে। ওকে, আর যতগুলা বই আছে সবগুলা এই ডেফিনেশনটা লেখা আছে। এবার আমি বলি যে আসলে মূল ডেফিনেশনটা কি ছিল। সেটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা যখন অন্যের উদ্দেশ্যে কাজ করে বা অন্যকে দিয়ে করায়। আবার বলছি কথাটা, সাবজেক্ট বা কর্তা যখন অন্যের উদ্দেশ্যে কাজ করে বা অন্যকে দিয়ে করায়, সেটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। যেমন আমি যখন কোনো কিছু শিখি, এটা আমার উদ্দেশ্যে শিখি আমি, বাট আমি যখন শেখাচ্ছি, আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যেন শিখতে পারেন, এটা হচ্ছে মেন বিষয়। আমি যখন সি করি, আমার নিজের জন্য সি করতেছি, বাট আমি যখন শো করব, আমার উদ্দেশ্য অন্য কেউ যেন দেখে। অর্থাৎ অন্য কেউ দেখলো না আর আমি শো করলাম, এটাকে শো করা বলে না। আমি কাউকে সাহায্য করলাম না আর আপনি যদি আমাকে সাহায্যকারী বলেন, তাহলে এটা ভুল হবে। ওকে, আমি সাহায্য করলাম বাট কেউ সাহায্য গ্রহণ করলো না, তাহলে আমাকে সাহায্যকারী বলা যায় না। অর্থাৎ পজিটিভ ভার্বের ক্ষেত্রে দুইটা পক্ষ থাকবে, এক পক্ষ কাজ করতেছে আর এক পক্ষ গ্রহণ করতেছে। আর যেটা কমন ভার্ব, পজিটিভ ভার্ব না, সেখানে আমি নিজে কাজ করতেছি, আবার আমি আমার উদ্দেশ্যেই কাজ করতেছি। আশা করি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। যারা আমার কথাটা বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলবেন। আমি যেটা বলছি, তাহলে আমরা বলতে পারি ডেফিনেশনটা এভাবে না নিয়ে আমি যেটা মাত্র বললাম, যে সাবজেক্ট বা কর্তা, যে পজিটিভ ভার্বের বিষয়টা বললাম, যে সাবজেক্ট বা কর্তা যখন নিজের উদ্দেশ্যে কাজ না করে অন্যকে দিয়ে করায়। আবার বলতেছি, আমি ডেফিনেশনটা আমার মতো করে লিখছি, যে সাবজেক্ট বা কর্তা, কর্তাকেই তো সাবজেক্ট বলি আমরা বাংলাতে, তাই না? কর্তা বলি, সরি। তো সাবজেক্ট বা কর্তা যখন অন্যের উদ্দেশ্যে
অন্যের উদ্দেশ্যে কাজ করে বা অন্যকে দিয়ে করায়। তাকে পজিটিভ ভার্ব বলে। ওকে, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করবে তবে অন্যের উদ্দেশ্যে করবে, তাহলে বলবো পজিটিভ ভার্ব, অথবা অন্যকে দিয়ে আমি করাবো, অন্যের উদ্দেশ্যে করাতে পারি। ওকে, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা একটু কমেন্টে সবাই জানাবেন যে স্যার ক্লিয়ার বুঝলে ক্লিয়ার লিখবেন এবং নেক্সট লিখে দিবেন, তাহলে আমি পরবর্তী অংশে চলে যাব। আর যদি না বুঝতে পারেন তাহলে আবার বা এগেইন কথাটা লেখেন, আমি সেই অংশটা ইনশাল্লাহ আবার আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। আমি জাস্ট ডেফিনিশনটা নিয়ে কাজ করছি এত সময়, যে পজিটিভ ভার্ব কাকে বলে। বইয়ের রেগুলার যেই ডেফিনিশন সেটার বাহিরে আমি বলছি। হ্যাঁ, একটু যারা আছেন রেসপন্স করবেন যে স্যার বুঝতে পারছি বা ক্লিয়ার, তারপরে আমরা নেক্সটে চলে যাব। ওকে, কোনটা? না, নিজের উদ্দেশ্যে করব না, আমি অন্যের উদ্দেশ্যে কাজ করব। হ্যাঁ, আমি কাজ করব অন্যের উদ্দেশ্যে। পজিটিভ ভার্বটা হচ্ছে আমি কাজ করতেছি। আপনারা বাংলাতে পড়ছেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আচ্ছা, মা যে চাঁদ দেখাচ্ছেন, ধরেন আমরা যখন পড়তাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে শিশুকে একা দেখতেছেন, আমি দেখাচ্ছি। তাহলে আমি দেখাচ্ছি, বাট উদ্দেশ্যটা কি? শিশু যেন দেখে। তাহলে আমি কিন্তু কাজটা করতেছি যে তাকে দেখাচ্ছি, আর কাজটা করতেছি আমার জন্য না, অন্যের জন্য। এই জন্য বলছি যে অন্যের উদ্দেশ্যে কাজ করা। যেমন এখানে আমরা বললাম যে টিচ মানে আমি পড়াচ্ছি, এখন এটা পজিটিভ ভার্ব, পড়ানোর কাজটা কষ্ট করে আমাকেই করতে হচ্ছে, বাট উদ্দেশ্য কি? আমার নিজে শেখা, আপনাদেরকে শেখানো, বা যারা আপনারা সামনে আছেন তাদেরকে শেখানো, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন আমি যদি বলি স্যার এরকম কিছু পজিটিভ ভার্ব আছে, যেমন একটু আগে আমি বললাম শো, শো মানে দেখানো, তাহলে দেখানোর কাজটা আমাকেই করতে হবে। আমি যদি আমার হাতটা শো করি আপনারা দেখবেন, বাট আপনারা সবাই চোখ বন্ধ করে থাকলেন আর আমি শো করলাম, ওটাকে শো বললো না, তাই না? অর্থাৎ আমি কাজটা করব বাট অন্যের উদ্দেশ্যে। এরকম করে আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন ইনফর্ম মানে কি? জানানো। নো মানে নিজে জানা, ওটা আমি নিজেই জানবো, বাট যখন ইনফর্ম করব, ধরেন আমি পুলিশকে ইনফর্ম করব, তাহলে আমি ইনফর্ম করব বাট উদ্দেশ্যটা পুলিশ যেন জানে বা অন্য কেউ যেন জানে, তাহলে হিসাবটা হচ্ছে আমি কাজটা করব বাট অন্যের উদ্দেশ্যে করব, এই আর কি। অথবা অন্যকে দিয়ে আমি করাবো বাট ইচ্ছাটা আমার, এটা। যেমন আমি করিমকে দিয়ে চুল কাটালাম, তাহলে করিমকে দিয়ে আমি চুল কাটাচ্ছি, তাহলে আমার ইচ্ছায় করিম চুল কেটে দিচ্ছে, হিসাবটা হচ্ছে এরকম। এই জন্য আমি দুইটা কথা এখানে লিখছি, যে কর্তা নিজে অন্যের উদ্দেশ্য করবে অথবা অন্যকে দিয়ে করাবে, কিন্তু শুধু যে অন্যকে দিয়ে করাবে এটা ভুল। এর সঙ্গে এই কথাটা যুক্ত যে কর্তা নিজে করতে পারে, তবে ওই ক্ষেত্রে উদ্দেশ্যটা অন্যের প্রতি হবে, অথবা অন্যকে দিয়ে আমি করাইতে পারি আমার উদ্দেশ্যে, এরকমটা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, আমরা এখন হচ্ছে আমাদের যে পজিটিভ ভার্ব কিভাবে করা হয় সেই নিয়মে চলে যাব। আমি একটু নোট করে নিচ্ছি সরাসরি। আচ্ছা, পজিটিভ ভার্ব করার জন্য আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়, বিশেষ করে যখন এক্সাম্পল করতে চাই। একটা কিছু ভার্ব আছে যেগুলার রেগুলার বা সরাসরি পজিটিভ ফর্ম থাকে, যেমন একটু আগে আমরা দেখলাম স্যার এক্ষেত্রে লিখেছিলাম সি, সেখান থেকে ছিল শো, এরপরে ছিল স্যার টিচ, সেখান থেকে ছিল লার্ন, সেখান থেকে ছিল টিচ, এরপরে ছিল স্যার নো, সেখান থেকে ছিল ইনফর্ম। এই যে টাইপের ওয়ার্ড গুলা যেগুলা ডিরেক্ট পজিটিভ ফর্ম থাকে, এগুলাকে আমরা বলি ডিরেক্ট পজিটিভ ভার্ব এগুলা। আর যে সকল ভার্বের পজিটিভ ফর্ম থাকে না, যেমন ধরেন ডুব দেওয়া আর ডুবানো দুইটা এক না। আবার যদি আমি বলি ধরেন রেইজ একটা শব্দ আছে, রাইজ একটা শব্দ আছে। রাইজ মানে হচ্ছে একা একা ওঠা, যেমন সান রাইজ হয়, আর রেইজ মানে হচ্ছে উঠানো, তাহলে এটা হচ্ছে তার পজিটিভ ভার্ব। তো ডিরেক্ট এরকম খুব অল্প সংখ্যক ভার্ব আছে যাদের পজিটিভ ফর্ম আছে, এই আর কি। ওকে, তো যাই হোক, তো যেটা বলছিলাম যে ডিরেক্ট কিছু আছে যেগুলোর পজিটিভ ফর্ম আছে, আর যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই তাদের পূর্বে আমাদের অন্যান্য ওয়ার্ড বসিয়ে তারপরে পজিটিভ তৈরি করতে হয়। তাহলে আমরা
এর বাহিরে একটা অংশ নিতে পারি স্যার, যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই সেগুলাকে আমরা কিভাবে করব, সেগুলাই থেকে মূল প্রশ্নগুলো এসে থাকে। তাহলে আমরা নিতে পারি স্যার যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই তাদের সঙ্গে হ্যাভ, লেট, মেক, গেট বসিয়ে পজিটিভ ভার্ব তৈরি করা হয়। এটা অর্থাৎ যে সকল ভার্বের পজিটিভ ফর্ম থাকবে না আমরা তাদের সঙ্গে মেক, বিশেষ করে 4টা ওয়ার্ড চাইলে একটু লিখে নিতে পারেন, হ্যাভ, লেট, মেক, গেট, এই 4টা ওয়ার্ড যুক্ত করে আমরা পজিটিভ ফর্ম তৈরি করতে পারি। কোন 4টা ওয়ার্ড করব? হ্যাভ, লেট, মেক, গেট। যারা আছেন অনলাইনে তারা চাইলে একটু কমেন্টে এই ওয়ার্ডগুলো লিখে দিতে পারেন, তাহলে দেখবেন যে অন্তত পক্ষে সহজে মনে থাকবে যে কোন 4টা ওয়ার্ড আপনি যুক্ত করেন। একটা হচ্ছে স্যার হ্যাভ, লেট, মেক, গেট। তবে এদের ভিন্ন ভিন্ন ব্যবহার আছে, আমরা সেই অংশগুলো দেখব। পজিটিভ করার সময় আমাকে কিভাবে করতে হবে সেই অংশ আমরা এখান থেকে দেখে নিব। প্রথমে আমরা হ্যাবের ব্যবহারটা দেখে আসবো যে হ্যাব দিয়ে কিভাবে পজিটিভ ফর্ম তৈরি করা হয়। প্রথমে হ্যাবের ব্যবহারটা দেখবো। ওকে, আচ্ছা, যারা অনলাইনে যুক্ত আছেন একটু শেয়ার দিয়ে দেন। পরবর্তীতে যারা যুক্ত হয়েছেন, এখন আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছে, আজকে সর্বোচ্চ শেয়ার দাতা যারা আছে তাদের জন্য কিন্তু একটা বই ফ্রি আছে। এই যে এটা, এই বইটা তাদের জন্য ফ্রি দিয়ে দেওয়া হবে, তাদের ঠিকানায় পৌঁছে যাবে। অবশ্যই শেয়ার দিয়ে ডান লিখে দিবেন যে শেয়ার দিয়েছি, বা শেয়ার কতবার দিয়েছেন সেটা লিখে দিবেন কমেন্টে পাশে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম স্যার, হ্যাবের ব্যবহারটা আমরা প্রথমে দেখব। আমি জাস্ট বোঝানোর জন্য, ধরেন অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনার বাড়িতে বাবা মা আছে, তাদেরকে দিয়ে অনেকে ধরেন অনেকের আদরের দুলালি আছে বা দুলাল আছে, যারা এখনো ধরেন কলেজে পড়াশোনা করে, এরপরও যায় বান্ধবী বা বন্ধুদের সাথে গল্প করে যে আরে আমার জামা কাপড় ধোয়ার জন্য তো আমার বাপ মাই আছে, বা আমার মা আছে, আমার মা আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, সব আমার খাবারটা খেয়ে দেয়, আমার কাজ করে দেয়। তার মানে হিসাবটা হচ্ছে এরকম যে আমার মা আছে কাপড় চোপড় ধোয়ার জন্য, তার মানে আপনার কাজটা করে দিচ্ছে আপনার মা। এই যে এই জায়গাটা আপনি নিজে করতেছেন না, আপনি অন্যকে দিয়ে করাচ্ছেন, বাট তখন উদ্দেশ্যটা আপনার। আর যখন আপনি অন্যের উদ্দেশ্য করেন, দুইটা পার্ট এখানে পজিটিভ ভার্ব। একটা পার্ট হচ্ছে আপনি নিজে কাজ করেন অন্যের উদ্দেশ্যে, অথবা অন্য কেউ করে আপনার উদ্দেশ্যে। আপনি যখন বলতেছেন যে আমার মা আছে কাপড় চোপড় ধোয়ার জন্য, তাহলে আমার মা আছে, আমি যদি নর্মালি এটাকে চিন্তা করি আমার মা আছে, এটাকে আমি ইংলিশে কি বলবো? যে আই, এরপরে লিখবো হ্যাভ, এরপরে ধরেন মাই মাদার। এরকমই তো রেগুলার সেন্টেন্স, এখানে কিন্তু হ্যাভ শব্দটা ব্যবহার করছি যে আই হ্যাভ মাই মাদার। এই তো অনেকেই স্যার শেয়ার দিয়েছে, জান্নাতি বলছে স্যার শেয়ার দেন, কতবার শেয়ার দিয়েছেন সেটা আবার পাশে লিখে দিয়েন। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলছি স্যার এখানে কথাটা বলছে কি যে আমার মা আছে, আই হ্যাভ মাই মাদার। আবার অনেকে যদি বলে যে আমার বাড়িতে একটা লোক রাখা আছে, আই হ্যাভ এ ওয়ার্কার, আমরা এরকম বলতে পারি। অথবা অনেকে বলে যে আমার বাড়িতে করিম আছে, রহিম আছে, বিভিন্ন নাম হতে পারে। এবার কথা হচ্ছে আই হ্যাভ মাই মাদার, আমার মা আছে। এখন যদি বলি কাপড় ধোয়ার জন্য, তাহলে কাপড়টাকে আপনি ধুচ্ছেন না আপনার মা ধুচ্ছে? মা ধুচ্ছে, তাহলে মা কাপড় ধোয়, এটাকে ইংলিশে কি বলে? মাদার ওয়াশ করতেছে না কাপড়টা, তাহলে মাদার তো অলরেডি এখানে চলে আসছে। এইবার যে জায়গাটা স্যার, এখানে আমাদের সেই অংশটা করতে হবে, ওয়াশ মাই, এরপরে ক্লথ অথবা ড্রেস, আপনি যেটাই দেন হবে, সমস্যা নাই। তাহলে হিসাবটা হচ্ছে স্যার এই জায়গায় একটা কথা যে ওয়াশ মাই ড্রেস, যে আই হ্যাভ মাই মাদার ওয়াশ মাই ড্রেস। এখন এই যে যে জায়গাটা স্যার, এইখানে যে জায়গাটা দেখেন, এটা মূলত হচ্ছে আমাদের এই অংশের যে কাজটা যে করতেছে, কাজটা কিন্তু আমি করতেছি না, আমি জাস্ট বলছি আমার মা আছে, বাট কাজটা করতেছে কে? আমার মা। যিনি কাজটা করেন তাকে মূলত বলা হয় কাজ করতেছে, যে তাকে বলি আমরা কি? ডুয়ার। ডু মানে করা, ডুয়ার মানে কাজ করে। কাজের ইংলিশ হচ্ছে অ্যাকশন। মানে যদি আমরা বলি স্যার ওয়ার্কের একটা রেগুলার যে ফর্মাল, সেটাকে বলে অ্যাকশন। যে অ্যাকশন মানে কাজ, আর অ্যাকশন যিনি করে তাকে বলে অ্যাকশন ডুয়ার। ওকে, তাহলে অ্যাকশন ডুয়ার যদি ব্যক্তি হয়, যেমন আমার এখানে মাই মাদার, এটা কি স্যার? এটা ব্যক্তি। ওকে, যখন ব্যক্তি হবে তখন আমার এখানে যে ভার্বটা, এই ভার্বটা সবসময় বেস ফর্ম হবে, এই আর কি। তাহলে নিয়মটা হচ্ছে স্যার, আমরা যদি চাই হিসাবটা এমন যে আই হ্যাভ মাই মাদার, এই হ্যাভ দিয়ে যদি দেখেন পরবর্তীতে ব্যক্তি আছে, তাহলে ভার্ব সর্বদা ওয়ান বা বেস ফর্ম হবে। ওয়ান বলতে কেউ প্রেজেন্ট ফর্ম বুঝবেন না, মানে সর্বদা বেস। ওকে,
আর যদি কোনো কারণে দেখেন এইটা ব্যক্তি নয়, তখন আবার এখানে V3 হয়। আমরা সেই নিয়মটা দেখব। জাস্ট আমি একটু এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন কেমন ছিল সিস্টেমটা। প্রথমে যদি একটা সাবজেক্ট থাকবে, তারপর একটা হ্যাভ থাকবে। ওকে, হ্যাভের পরে আমাদের যেই ব্যক্তি কাজ করতেছেন তাকে আমরা বলতেছি, যিনি কাজ করতেছেন ওনাকে বলা হয় অ্যাকশন ডুয়ার। এই অ্যাকশন ডুয়ার যদি ব্যক্তি হয়, আমি এখানে লিখে দিচ্ছি স্যার, অ্যাকশন ডুয়ার ব্যক্তি, তাহলে পরবর্তী ভার্ব কি হবে স্যার? ওয়ান বা বেস ফর্ম। এটা নিয়ম। এখন এই টাইপের প্রশ্নগুলা প্রিভিয়াস কোশ্চেন থেকে আমি দিচ্ছি সরাসরি। প্রশ্ন ছিল এরকম, মাই মাদার হ্যাবের জায়গায় আগে একটা হ্যাভ ছিল, এখানে কিন্তু একটা কথা বলি, হ্যাবেরটা হ্যাজ হইতে পারে। কারণ যখন বলছি মাই মাদারের সাথে আর আমি হ্যাভ ব্যবহার করতে পারবো না, হ্যাজ। ওকে, এখন যদি বলি মাই মাদার হ্যাজ আ গার্ল, আমি আপনাদেরকে অপশন দিচ্ছি, দুইটা অপশন আমি পাশাপাশি দিয়ে দিচ্ছি। কোনটা উত্তর হবে, কুকস নাকি কুক? আমি কিন্তু এখানে আগেই বলছি যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের সাথে অনেকে ঝামেলা করতে পারেন। জাস্ট আমি বলছি বেস ফর্ম বা বেসিক যেটা সেটা বসবে। এখানে কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে যে এস বা ইএস এর নিয়ম, এই নিয়ম প্রযোজ্য নয়, সেই হিসাবে মাথায় রাখতে হবে। তাহলে একটু বলেন যে স্যার এইখানে কোনটা উত্তর হবে? মাই মাদার হ্যাজ আ গার্ল, তারপরে ড্যাশ দ্য ফুড। তাহলে কোনটা দিব? আমি একটু অনলাইনে যারা আছে তাদের উত্তরের জন্য অপেক্ষা করছি, তারা একটু উত্তরগুলা করবো যে এখানে কুক হবে নাকি কুকস হবে, কোনটা হবে? হ্যাঁ, এখন পর্যন্ত যতগুলো উত্তর পাচ্ছি সবগুলা কারেক্ট পাচ্ছি। তার মানে আপনারা হয়তোবা বিষয়গুলা আশা করি বুঝতে পেরেছেন। গুড, ঠিক আছে, এখন পর্যন্ত কারো উত্তর আমি ভুল পাইনি। তাহলে সবাই অন্তত পক্ষে বুঝতে পারছেন। এবার আরেকটা প্রিভিয়াস কোশ্চেন দেই। একটা হচ্ছে শুধু ক্লিন, আর একটা হচ্ছে টু ক্লিন। হ্যাঁ, যে আই হ্যাড রহিম ক্লিন মাই গার্ডেন, আই হ্যাড রহিম টু ক্লিন দ্য গার্ডেন। একটা ইনফিনিটিভ দিয়েছে, একটা ভার্বের বেস ফর্ম। কোথাও আমি বলি নাই যে ইনফিনিটিভ হবে, বলছি সবসময় ভার্বের বেস ফর্ম। এখানে ভার্বের বেস ফর্ম কোনটা? ভার্বের বেস ফর্ম হচ্ছে ক্লিন। শুধুমাত্র আমাদের যেটা ক্লিন, একজন ক্লায়েন্ট লিখছে CLINE। হ্যাঁ, আপনার স্পেলিংটা একটু ঠিক করে নেন, এটা হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, একজন বলছেন স্যার, রোমানা তাহসিন স্যার কুক কেন হলো? আমি একটু আগে বলেছি অলরেডি এটা, যে সাবজেক্ট যদি ব্যক্তি হয়, এখানে যিনি কাজটা করেন সে যদি ব্যক্তি হয়, তাহলে ভার্বের সর্বদা বেস ফর্ম হবে, বেস ফর্ম হবে। এখানেও সেম জিনিস, রহিম এটা ব্যক্তি, যেহেতু ব্যক্তি তাহলে আমাদের এই ব্যক্তি হওয়ার কারণে ক্লিন হবে ভার্বের বেস ফর্ম, আর টু ক্লিন এটা দিতে পারবো না। ওকে, তো যারা যারা মনে মনে চিন্তা করছেন বা অনেকে উত্তর করেছেন, কার কার হইলো একটু বললেন যে স্যার হয়েছে। হ্যাঁ,
হইলে ইয়েস লিখেন, না হইলে নো লিখেন, সমস্যা নাই, হাত তুলে দেখায়েন, সমস্যা নাই তাও। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা নিয়ম যে স্যার হ্যাবের। এবার হ্যাবের দ্বিতীয় যে নিয়ম সেটা দেখবো। হ্যাঁ, হ্যাবের দ্বিতীয় নিয়মটা কেমন? দ্বিতীয় নিয়মটা হচ্ছে স্যার, যদি আমি দেখি কোনো কারণে একটা সাবজেক্ট লিখলাম, ধরেন আই, এরপরে লিখলাম হ্যাভ, এরপরে লিখলাম মাই, ধরেন এখানে লিখলাম কার। এখানে একটু বোঝার চেষ্টা করবেন, সাবজেক্ট আছে, হ্যাভ আছে, বাট মাই কার যেটা আছে, এই কার এটা কিন্তু ব্যক্তি নয়, এটা হচ্ছে বস্তু, ওর নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই। তো যখন আপনি এই যে অ্যাকশন দেখতেছেন, এই অ্যাকশন কিন্তু ও করতে পারে না, কাজটা করলে ওকে বলতাম অ্যাকশন ডুয়ার, ওকে বলা হয় অ্যাকশন রিসিভার, যে ও কাজ করে না বরং ওকে কেউ কাজ করে দেয়, তখন তাকে বলা হয় অ্যাকশন রিসিভার। তো এই অ্যাকশন রিসিভার যেটা, আমি এটাকে এ তারপরে রিসিভার লিখলাম। অর্থাৎ আপনি সহজ ভাষায় বুঝবেন স্যার, ব্যক্তি নয়, বস্তু। যদি এটা বস্তু হয় তাহলে আপনার এখানে যে ভার্বটা বসবে, আমি যদি এখানে লিখি স্যার রিপেয়ার কথা, আমাকে রিপেয়ার না লিখে লিখতে হবে রিপেয়ার্ড, মানে V3, এটা আর কি, যে আই হ্যাভ মাই কার রিপেয়ার্ড। এখন আমি ওইখানে চাইলে করতে পারবো বাই রহিম, বাই করিম, অর্থাৎ করিমকে দিয়ে আমি আমার গাড়িটা রিপেয়ার করাইছি, যে আই হ্যাভ মাই কার রিপেয়ার্ড বাই রহিম, এটা প্যাসিভ সেন্সে করা হয়। তাহলে হিসাবটা হচ্ছে স্যার, যদি দেখি যে এইখানে যে অ্যাকশন রিসিভারটা আছে এটা যদি সরাসরি বস্তু হয় তাহলে ভার্ব হবে 3, আর যদি এটা ব্যক্তি হয় তাহলে ভার্বের হবে বেস ফর্ম। ওকে, এই দুটো অংশ অবশ্যই হয়তো বা বুঝতে পারছি, যারা অনলাইনে আছেন বুঝতে পারছেন কিনা এই নিয়মটা। আমি কিন্তু এখানে বলছি, সরাসরি আগের মতো বলি নাই, শুধু একটু বলে দিছি স্যার। এবার বস্তু, বস্তু হইলে ভার্ব কি হবে? 3। বস্তু হইলে, হ্যাঁ একটু লিখে নিবেন, বস্তু হলে ভার্ব 3, বস্তু হলে ভার্ব 3, আগের নিয়মটা সেম, ব্যক্তি হইলে ভার্ব 1, বস্তু হইলে ভার্ব 3। এইবার প্রিভিয়াস সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন, যেটা ট্রান্সলেশন আকারে আসে, যেটা অনেকবার আসছে ট্রান্সলেশন আকারে এবং বেশিরভাগ সময় আসছে গ্রামার আকারে, সেটা হচ্ছে আমি আমার চুল কাটিয়েছি, এইটার ইংলিশটা কি? অনেকবার প্রশ্ন আসতো। তাহলে একটু দেখবো, প্রশ্ন থাকতো এইভাবে স্যার, আই, এরপরে হ্যাড, আমি কিন্তু নিজে আমার চুল কাটাই নাই, তাহলে বলতাম আই কাট মাই হেয়ার, মানে আমি আমার নিজের নিজে চুল কাটি, বরং আমি কাটাই নাই, অন্য কাউকে দিয়ে কাটাইছি। ঠিক যেভাবে আমি গাড়ি নিজে মেরামত করি নাই, অন্য কাউকে দিয়ে মেরামত করাইছি। তাহলে আমি আমার চুল কাটাইছি, তাহলে সেক্ষেত্রে বলবো আই হ্যাড মাই হেয়ার, এই যে HAIR, হ্যাঁ হেয়ার। হেয়ার যেহেতু এখানে লেখা হয়েছে তার মানে এটা হচ্ছে বস্তু। ওকে, যেহেতু এটা বস্তু তাহলে হিসাবটা হচ্ছে স্যার এইখানে একটা গ্যাপ আছে, শূন্যস্থান। এখন আপনারাই বলবেন আমাকে এই জায়গাটায় কি আমি কাট ব্যবহার করব নাকি কাটস ব্যবহার করব, কোনটা হবে উত্তর? যদি এটা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবো যে ইনশাল্লাহ এই রিলেটেড প্রশ্নগুলো আপনাদের ওকে। ওকে, যে আমি আমার চুল কাটিয়েছি কি বলবো, আই হ্যাড মাই হেয়ার কাট নাকি কাটস। আর লাস্টে যদি আমি বলি যে রহিমকে দিয়ে চুল কাটাইছি তাহলে লাস্টে দিব বাই রহিম। যদি বলি যে অন্য কাউকে দিয়ে চুল কাটাইছি তাহলে অন্য কাউকে সেই নামটা দিয়ে দিব। ওকে, আর ট্রিমড মানে হচ্ছে ছাটানো। হ্যাঁ, ট্রিমড শব্দ কেউ ব্যবহার করবেন চাইলে করতে পারেন, সমস্যা নাই ট্রিমড, তবে ট্রিম দিলে ডিরেক্ট আপনি নিজেই কাজটা করলেন। ওকে, হ্যাঁ, ব্যক্তি হলে ভার বেস ফর্ম আর বস্তু হলে V3। জান্নাতুল ফেরদৌস ডিরেক্ট লিখে ফেলছে। আচ্ছা, কি ঘুমাই গেছেন নাকি? যারা ক্লাসে আছে অনলাইনে তারা কি ঘুমাই গেছেন নাকি? জায়গা থাকলে একটু লাভ রিয়াক্ট দিয়েন যে হ্যাঁ জায়গা আছি, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা জেগে আছেন। আর ঘুমাইলেও বললেন যে স্যার ঘুম পাচ্ছে, ঘুমাচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে। ঘুম আসলে ঘুম বাদ দিয়ে ক্লাস করা যাবে না। জীবনে বেঁচে থাকলে ক্লাস অনেক করতে পারবেন, ঘুমের সময় চলে গেলে আর পরে ঘুমানো যাবে না। যত বয়স বাড়বে ঘুম তত কমবে। বুড়া হলে ডাক্তার ওষুধ দিয়ে ঘুম পাড়াইতে পারবেন আপনাকে, তখন বুড়াকালে পড়বেন, সমস্যা নাই। সাউন্ড প্রবলেম হচ্ছে, অন্যরা যারা আছে একটু বললেন তো সাউন্ড প্রবলেম হচ্ছেন কিনা, সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা অন্যরা একটু বললেন আমাকে। ঠিক আছে, কে যেন একজন ব্যক্তি কার্ডস লিখছে, এটা আশা করি নাই। সে হচ্ছে কি শেখ আব্দুল মুত্তালিব ভাই, আপনি হয়তো বুঝেন নাই। বলছি বস্তু হইলে V3 হবে, এটা কিন্তু ভার্ব 1 না। এই কাটের 3টা রূপ একই, বাট এখানে V3 আকারে বসছে। ওকে, হ্যাঁ এই তো লাভলি একটা শুরু করছে, তার মানে বুঝতে পারছি আপনারা ঘুমান নাই। ওকে, জেগে আছেন, ফাইন। তাহলে এই হচ্ছে সিস্টেমটা। এখন যদি কেউ বলে আমি আমার ল্যাপটপ মেরামত করেছি, তাহলে আমি কি বলবো? আমি আমার ল্যাপটপ ধরেন কাউকে দিয়ে মেরামত করেছি, তাহলে কি বলবো? যে আই হ্যাড মাই ল্যাপটপ। তাহলে এখানে যে শূন্য স্থানটা হবে, এই শূন্য স্থানে কি আমি রিপেয়ার ব্যবহার করব নাকি রিপেয়ার্ড ব্যবহার করব? যেটা, হ্যাঁ, যে স্যার রিপেয়ার নাকি রিপেয়ার্ড, এটা ব্যক্তি এবং বস্তু। তাহলে ল্যাপটপ এটা কি বস্তু। ওকে, সাউন্ড ক্লিয়ার। ওকে, ঘুমাই নাই, ঠিক আছে স্যার, ওকে ফাইন।
আচ্ছা ঠিক আছে। আই হ্যাড রহিম মাই গার্ডেন, ওটা ক্লিন মাই গার্ডেন আপনি বলেছিলাম। ওকে, এটা জব হবে কখন? জব হবে যখন আপনি এখানে থাকবেন না তখন। হ্যাঁ, তাহলে উত্তর রিপেয়ার্ড। অনেকে উত্তর করে ফেলছে অলরেডি যে স্যার রিপেয়ার্ড হবে, এটা আমরা ভার্ব ওয়ান দিতে পারবো না। বাট এখানে যদি আমি কোনো কারণে বলতাম রহিম বা একটা নাম বা করিম, তখন আপনি রিপেয়ার কথাটা ব্যবহার করতে পারতেন। যাই হোক, আপনি এই নিয়মটা যারা ছিলেন এখন পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলে দেন যে স্যার ক্লিয়ার বুঝতে পারছি। আমরা পরবর্তী নিয়মে চলে যাব। এত সময় আমরা চারটা পজিটিভ ভার্বের বিষয় দেখছি। একটা ছিল হচ্ছে স্যার কি হ্যাভ, আরেকটা হচ্ছে লেট, একটা গেট, আরেকটা হচ্ছে মেক। তাহলে আমরা এখন দ্বিতীয় নিয়মে চলে যাব স্যার। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গেট। এ পর্যন্ত ক্লিয়ার বুঝছি না স্যার? আচ্ছা, পরের নিয়মটা হচ্ছে স্যার আমরা যেটা দিয়ে করতে পারি সেটা হচ্ছে গেট। গেট এর নিয়ম, আগেটা ছিল হ্যাভ এর নিয়ম, এবার হচ্ছে গেট এর নিয়ম। গেট মানে পাওয়া। ঠিক আমরা যদি বলে থাকি, অনেক সময় আমরা বলি না যে জানিস না কোনো কাজটা করতে গেলে তো আমি সবসময় তাকেই পাই, এই তাকেই পাই মানে সে আমার কাজটা করে দেয়, এই স্টাইলের আর কি। এখন আমরা যদি কোনো কারণে দেখি এখানে নিয়মটা এমন, যদি বলি স্যার আই হ্যাভ এর জায়গায় এবার ব্যবহার করতেছি আমি গেট। ওকে, যে আই গেট। এখন দিলাম স্যার এখানে রহিম, মানে আমি রহিমকে পাই। ওকে, তাহলে এই রহিম হচ্ছে কি স্যার ব্যক্তি। ব্যক্তি হলে আপনাদের নিয়মটা মনে ছিল যে স্যার ব্যক্তি যদি হয় তাহলে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতাম, তবে গেট যদি হয় তাহলে এইখানে যেই ব্যক্তি, এইখানে আমাকে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তাহলে আই গেট রহিম, এরপর হচ্ছে টু ডু মাই ওয়ার্ক। আগের নিয়মটার সঙ্গে এখানে পার্থক্য হচ্ছে এতটুকুই স্যার, যে যদি ব্যক্তি হয় তবে এখানে আমার টু ডু বা ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, যেটাকে আমরা টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার বলতে পারি। এই আর কি, যে গেট থাকলে তখন আমার ব্যক্তি, আর সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব টু প্লাস ভার্ব ওয়ান, এটা হচ্ছে নিয়ম। ওকে, হ্যাঁ অলরেডি অনেকেই করে ফেলেছে যে স্যার কি বলছে, হ্যাঁ ভার্বের বেস ফর্ম। ওকে ফাইন, তাহলে উৎসাহ দিয়ে করানো, একজন বলছে হ্যাঁ উৎসাহ দিয়ে করানো। আচ্ছা যাই হোক, উৎসাহ দিয়ে করানোর জোর কইরাই করান, সমস্যা হচ্ছে কাজ করলেই হয়েছে, সমস্যা সেটা না। আসলে এটা যদি বলি তাহলে হচ্ছে অনেকটা ওই যে বলছে উৎসাহ, উৎসাহ দিয়েই করানো বোঝায়। আমি কখন যদি কাউকে বলি যে আমি তো সবসময় তাকে পাই এই কাজে বা ওই কাজে, এই কথাটা বললে কিন্তু সে একটু খুশি হয়, তাই না? যে ওকে আমি সবসময় হাতের কাছে পাই এই কাজের জন্য ওই কাজের জন্য। তো আমাদের জাস্ট একটা নিয়ম মনে রাখতে হবে স্যার, ব্যক্তি যদি হয় তাহলে আমার টু দিয়ে ভার্ব ওয়ান হবে, আর বস্তু হইলে নিয়মটা সেম আগের মতো, ভার্বের থ্রি দিব, আর কোনো কাজ নাই। বস্তু হইলে ভার্ব থ্রি হবে, বাট ব্যক্তির ক্ষেত্রে শুধু একটু পার্থক্য, সেটা এইটুকু মনে রাখবেন আপনি। তাহলে আমি যদি আপনাদেরকে বলি আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে স্যার গেট যদি থাকে তাহলে এভাবে লিখতে পারেন স্যার ব্যক্তি, এরপরে যদি দেই স্যার টু দিয়ে ভার্ব ওয়ান, মানে নিয়মটা এমন যে স্যার গেট তারপরে ব্যক্তি তারপরে টু দিয়ে ভার্ব ওয়ান, এটা। ওকে, গেট ব্যক্তি টু দিয়ে ভার্ব ওয়ান। একটু চাইলে লিখে নিতে পারেন আপনারা, গেট পারসন লিখতে পারেন, সমস্যা নাই। যদি কারো ব্যক্তি লিখতে অসুবিধা হয় তাহলে পারসনও লিখতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, আপনারা একটু উত্তরগুলা করে ফেলবেন, আমি আপনাদের জন্য যেহেতু দিয়েছি। আর যারা নিয়মটা লিখছেন তারা তো লিখছেনই, সমস্যা নেই, আশা করি তাতে বুঝতে পারবেন। হ্যাঁ, গেট ব্যক্তি টু প্লাস ভার্ব ওয়ান, গেট ব্যক্তি টু প্লাস ভার্ব ওয়ান। ওকে, গেট পারসন প্লাস টু দিয়ে ভার্ব ওয়ান। তাহলে আই গেট মাই আঙ্কেল, তারপরে হচ্ছে রিসিভ নাকি টু রিসিভ মাই পার্সেল, এটা একটু মাথায় রাখবো, তাহলে ইনশাল্লাহ আর সমস্যা হওয়ার কথা নয়। আর যদি বস্তু হয় নিয়মটা সেম আগের মতো বলছি, বস্তু হইলে আপনার ভার্ব থ্রি। বস্তু হইলে যতগুলো আমি শিখাবো সবগুলাই ভার্ব থ্রি, কারণ সহজে মনে রাখবেন বস্তু মানে তার নিজের কোনো কিছু করার ক্ষমতা নাই, সেটা প্যাসিভে করতে হবে, আর প্যাসিভ মানে ভি থ্রি হয়, এই আর কি। ঠিক আছে, তাহলে এটা একটু কি করব, হ্যাঁ টু রিসিভ অলরেডি উত্তর আসা শুরু করেছে। যেহেতু গেট আছে তাহলে এই মাই আঙ্কেল এটা ব্যক্তি, আর ব্যক্তি হওয়ার কারণে আমরা এখান থেকে নিব টু রিসিভ। আচ্ছা,
বা দ্বিতীয় জায়গায় দেখি, ধরেন কোথাও লেখা আছে, আমরা যেমন একটু আগে বললাম, যেমন আই এরপর লিখলাম গেট মাই হাউস এটা সরাসরি আমি প্র্যাকটিস দিচ্ছি আপনাদেরকে। কনস্ট্রাক্ট আর একটা হচ্ছে কনস্ট্রাক্টেড। মাই হাউস এবার কিন্তু এটা বস্তু, ওকে, বস্তু। বস্তু হইলে নিয়মটা হচ্ছে V3, ওকে। হ্যাঁ, মিস্টেক টু রিসিভ, হ্যাঁ মিস্টেক বুঝতে পারাটাই সবচেয়ে বড় সফলতা, ওকে। নিজের ভুলটা নিজে বুঝতে পারলে সবচেয়ে ভালো। একজন টু রিসিভ কে লিখছে তোর রিসিভ, একটা আর লাগাই দিচ্ছে সাথে, টর রিসিভ। ওকে, আপনাদের সবার উত্তরই হচ্ছে, অনেকেই উত্তর করেছেন, সবগুলা কারেক্ট হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা স্যার? এই পর্যন্ত ক্লিয়ার হইলে আমাকে একটু কমেন্টসে লিখে ফেলবেন যে স্যার ক্লিয়ার, নেক্সটে চলে যাব, তাহলে নেক্সট লিখে ফেলি আমরা, হ্যাঁ। আচ্ছা, আমি পরবর্তী জায়গায় যাচ্ছি স্যার। এবার গেটের পরে আমরা এখন পর্যন্ত হ্যাভ দেখছি এবং গেট দেখছি। এবার যেটা করব সেটা হচ্ছে স্যার মেক। মেক, মেক শব্দটা দিয়ে, মেক হচ্ছে মূলত জোরপূর্বক কাউকে দিয়ে কিছু করানো বা কিছু করতে বাধ্য করা। আবার বলছি, মেক হচ্ছে কিছু করতে বাধ্য করা, অর্থাৎ কাউকে দিয়ে কোনো কিছু করতে আমরা বলতে পারি স্যার বাধ্য যদি করি, এই বাধ্য করা বলতে মেক শব্দটা ব্যবহার করা হয়, ওকে। আচ্ছা, একটু সবাই আমাকে রেসপন্স করবেন যে হ্যাঁ স্যার ক্লিয়ার, নেক্সট চলে যান। নেক্সট আমি তাহলে অন্তত বুঝতে পারবো, কারণ আমি যখন অন্য একটা টপিক আলোচনা শুরু করি তখন আপনারা যদি আবার প্রশ্ন করেন পরে আমার ওখানে ফিরে আসতে হয়, এজন্য ওখানে ওই টপিকে রিলেটেড থাকা অবস্থায় প্রশ্ন করলে সবচেয়ে ভালো, ওকে। আচ্ছা, তাহলে মেক শব্দের অর্থ বাধ্য করা। আর এই বাধ্য করা যখন বোঝাবে আপনার এখানে একদম ইজি আরো নিয়মটা। আমি যদি ধরেন কোনো কারণে বলি যে আই, এবার মেক না লিখে লিখলাম স্যার মেড, মেকের পাস্ট ফর্ম হতে পারে, সমস্যা নাই, যে আমি বাধ্য করেছিলাম, এই আর কি। এখন যদি বলি আমি কোনো কারণে রহিমকে কোনো একটা কাজ করতে বাধ্য করেছিলাম, হ্যাঁ, এখন তো পারছি, পরীক্ষার প্রশ্ন দেখলে তখন কি পারবো? আপনি এখনই পরীক্ষার প্রশ্ন বের করে চেষ্টা করেন, দেখেন পারেন কিনা, না পারলে আমার দিকে প্রশ্ন ছুড়ে দেন যে স্যার এটা পারি না কেন, মানে যেটা আমি এখন পর্যন্ত বুঝাইছি এতটুকু। তাহলে আই এরপরে স্যার মেড ব্যবহার করলাম। এখন যদি বলি যে আই মেড, এখন ধরেন এখানে লিখলাম মাই সিস্টার, আমি আমার সিস্টারকে বাধ্য করেছিলাম। এখন যদি বলি আমি আমার সিস্টারকে স্কুলে যেতে বাধ্য করেছিলাম, তাহলে আই মেড মাই সিস্টার, এইখানে স্যার গো, এরপরে লিখলাম টু দা স্কুল। এই যে গো লিখছি এটা মূলত আমাদের ভার্ব ওয়ান। তো এইখানে যে বিষয়টা জানার সেটা হচ্ছে স্যার এটা ব্যক্তি, হ্যাঁ, ব্যক্তি হইলে ভার্বের বেস ফর্ম বসে, সেটাই কিন্তু বসছে। সমস্যাটা হচ্ছে এখানে ব্যক্তি হোক আর বস্তু হোক নিয়ম একই স্যার, ব্যক্তি হইলেও ভার্ব ওয়ান, বস্তু হইলেও ভার্ব ওয়ান। কারণ এখানে হিসাবটা এমন যে কোনো একটা বস্তু কোনো কাজ করতে চাচ্ছে না, আপনি সেই বস্তুকে দিয়ে ওই কাজ করাচ্ছেন বাধ্য কইরা, সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই কি করতে হবে, ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে, ওকে। হ্যাঁ, এই হচ্ছে বাধ্য করা, হ্যাঁ বাধ্য করা। তাহলে একটু আমরা দেখতে পারি যে এই অংশটা, তাহলে আই মেড মাই সিস্টার গো টু দ্য স্কুল। আবার যদি বলি ধরেন কোনো কারণে আমার একটা কম্পিউটার দিয়ে আমি জোর করে কোনো একটা কাজ করাইছি, যেই কারণে ওই কম্পিউটারটা ওই কাজ করার উপযুক্ত না, কিন্তু আমি জোর করে ওটাকে দিয়ে করাইছি, ওকে। তো তখন যদি আমি বলি তখন কি বলতে হবে, যে আই এরপর লিখতে পারি স্যার মেড মাই কম্পিউটার
এরপরে হচ্ছে কমপ্লিট দা টাস্ক, মানে আমি আমার কম্পিউটার দিয়ে জোর কইরাই কাজটা কমপ্লিট করেছি। তাহলে এই যে মাই কম্পিউটার, এটা কিন্তু বস্তু, আর বস্তু হওয়ার পরেও এখানে ভার্ব ওয়ান বসছে। তাহলে হিসাব হচ্ছে স্যার, মেড যদি হয় তাহলে ব্যক্তি বা বস্তু যাই হোক ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, তো আমি একটু নিচে চাইলে আগের মতো একটু লিখে দিতে পারি, তাহলে আপনারা একটু এভাবে নিতে পারেন যে স্যার মেক মানে হচ্ছে বাধ্য করা, তারপরে স্যার ব্যক্তি বা বস্তু যাই হোক, ব্যক্তি বা বস্তু যাই হোক, ভার্ব সর্বদা ওয়ান হবে। এই হচ্ছে সিস্টেম যে স্যার মেক ব্যক্তি বা বস্তু যাই হোক ভার্ব ওয়ান হবে। আশা করি এই নিয়মটা বুঝতে পারছেন। ব্যক্তি প্লাস বস্তু না, ব্যক্তি স্ল্যাশ দিয়ে বস্তু দেন। হ্যাঁ, ব্যক্তি প্লাস বস্তু মানে একসাথে দুইটা জিনিস দিয়েন না, ব্যক্তি বা বস্তু যেটাই হোক ভার্ব ওয়ান হবে। ওকে, আরিফুল খান সুন্দরভাবে লিখছে স্যার মেক হলে ব্যক্তি হোক আর বস্তু হোক ভার্ব সবসময় ওয়ানই হবে, বা ভার্ব সবসময় বেজ হবে। কারণ মেক মানে হচ্ছে মূলত বাধ্য করা, আর বাধ্য করা মানে হচ্ছে ব্যক্তি হোক বা বস্তু হোক, ওই বস্তুকে ওই জন্য তৈরি করা হয় নাই, বাট আপনি তারপরে ওইটা দিয়ে ওই কাজ করছেন। আছে না অনেক সময়, ধরেন ধান কাটি আমরা কাঁচি দিয়ে, এটা জানেন। এখন কেউ যদি চিন্তা করে যে কাঁচি দিয়ে বাঁশ কাটলাম জোর কইরা, যেটা দিয়ে দা দিয়ে বাঁশ কাটার কথা, তার মানে বোঝা হবে আমি জোর করে ওটা দিয়ে কাজটা করাইছি। তো সেক্ষেত্রে আমাদের ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। আচ্ছা, এই নিয়মটা এখন পর্যন্ত যতটুকু করছি ক্লিয়ার কিনা আবার একটু জানিয়ে দেন। না জানাইলে নেক্সট লিখে দেন, সমস্যা নাই, তাতেই হবে। আমরা পরবর্তী নিয়মে চলে যাব। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করতে থাকেন, সমস্যা নেই। ওকে, প্রশ্ন থাকলে করেন, আর প্রশ্ন না থাকলে নেক্সট লিখে দেন, সমস্যা নেই। আচ্ছা, লিখছি জি স্যার, ক্লাস কি খারাপ লাগতেছে নাকি, বা বোরিং লাগতেছে কিনা, বা ভালো লাগতেছে কিনা জানায়েন। যদি ভালো না লাগে 1 কাপ চা করে চা পাঠাই দিই, সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী যে জায়গাটা স্যার আমরা নেক্সট অংশটা দেখবো, আমাদের বাকি আছে এখন লেট। লেট, তাহলে লেট শব্দের অর্থ আপনারা সবাই জানেন, লেট মানে হচ্ছে দেওয়া। লেট মানে দেওয়া। তবে লেটের যে সিস্টেমটা এখন পর্যন্ত যা করছি ব্যক্তির ক্ষেত্রে সেম, শুধুমাত্র বস্তু হইলে আমাকে একটু পার্থক্য কাজ করতে হয়, ডিরেক্ট প্যাসিভে করতে হয়, এই আর কি। আই মেড হিম ডু দা ওয়ার্ক, গুড, ঠিক আছে। তাহলে আমরা লেট যদি দেই, আমি সরাসরি এক্সাম্পল লিখি বরাবর বেশি, আর মানে রুলস কম লেখার চেষ্টা করি, কারণ বারবার একই রুলস লিখে তো লাভ নেই, আপনি বুঝতে পারলেই হইলো। আচ্ছা, ধরেন কোনো কারণে যদি এরকম একটা প্রশ্ন আসছিল প্রিভিয়াস, যে মাই মাদার, এরপরে বলছিল লেট মি, এরপরে শূন্যস্থান, তারপরে ছিল দা পিকনিক। আপনার মা আপনাকে পিকনিকে যাওয়ার জন্য দিয়েছিল বা অনুমতি দিয়েছিল। এখন এই যে মি, এটা মূলত হচ্ছে আমাদের ব্যক্তি। হ্যাঁ, লেটের পরে ব্যক্তি আছে। আচ্ছা, যখনই ব্যক্তি আছে তাহলে হিসাবটা হচ্ছে এইখানটায় যে জায়গাটায়, এখানে সেই সেম আগের মতো ভার্ব ওয়ান হবে। এখন এখানে অপশন যেটা ছিল, আমি আলাদা করে এখানে দুইটা অপশন দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে স্যার দিলে দেওয়া ছিল এরকম জয়েন, আর একটা ছিল টু জয়েন। তাহলে এবার বলেন কোনটা দিবেন, মাই মাদার লেট মি জয়েন নাকি টু জয়েন এরপরে দা পিকনিক। ব্যক্তি হলে আমরা অলরেডি রুলটা আমি লিখে দিয়েছি যে লেট ব্যক্তি, তাহলে ভার্ব ওয়ান হবে। সেম আগের নিয়ম, বস্তুর নিয়মটাই মূলত আলাদা পড়তে হবে, সেটা আমি একটু পরে লিখবো, বস্তুর নিয়মটা ক্ষেত্রে আলাদা। ওকে ফাইন, তাহলে আপনারা অলরেডি উত্তর করে ফেলছেন অনেকেই, যে স্যার জয়েন টু জয়েন। কিছু লোক আছে তারা আবার একটু বেশি করে করছে, লিখছে এ। আপনি যতক্ষণ এ লিখছেন, আমি তো এখানে এ বি করে দেই নাই, আমি এই কাজটা করি না জানেন। কারণ আমি যদি পুরো একটা এ বি অপশন লিখি, সবাই এ লেখে, অপশনটা লেখে না। বাট অপশনটা লিখলে আপনার অন্তত পক্ষে এখানে অনেক কিছু হয়তো বা একটু মনে হচ্ছে যে কাভার হয়। আচ্ছা, যাই হোক, আমরা এবার পরবর্তী প্রশ্নটা দেখি স্যার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিয়মটা একটু পরে দেই, এই নিয়মটা একটু দেই। সেটা হচ্ছে স্যার কি বলছি, লেট প্লাস আমাদের ব্যক্তি, তাই না? ব্যক্তি যদি হয় তাহলে ভার্ব ওয়ান, লেট প্লাস ব্যক্তি হইলে ভার্ব ওয়ান। হ্যাঁ, লেট প্লাস ব্যক্তি হলে ভার্ব ওয়ান। এবার দ্বিতীয় যে জায়গাটা স্যার, দ্বিতীয় জায়গাটা আমরা যদি দেই,
করিম না দিয়ে নাম দেই, আই লেট the the problem, এরপরে এই জায়গাটা ড্যাশ অপশন দিব আমি, তারপর এখানে রুলটাও লিখবো, অপশন দেখে আপনারা নিজেরাই সলভ করবেন। আমি নিচে আগে রুলটা দেই। এবার হচ্ছে স্যার এখানে লেখা আছে দ্য প্রবলেম, এটা মূলত ব্যক্তি নয়, যদিও বস্তু বলতে কেমন যেন লাগে, এটা বস্তু মনে তো হয় না, তাই না? বস্তু বলতে আমরা কোনো একটা থিঙ্ক এরকম বুঝাই, বাট এটা ব্যক্তি নয়, কথা হচ্ছে এরকম। তাহলে হিসাবটা হচ্ছে এখানে যে একটা লেট আছে, আমরা তাহলে বলতে পারি স্যার লেট, লেট প্লাস এটাকে সামথিং বলতে পারি আমরা, যে কিছু একটা, বাট ব্যক্তি নয়। থিং মানে জিনিস বা বস্তু। তো আমি জাস্ট এখানে লিখতেছি স্যার ব্যক্তি নয়, ব্যক্তি নয়, আর ব্যক্তি নয় মানেই তো বস্তু, তাই না? যেটাকে আমরা আমাদের ভাষায় বুঝি। তাহলে ব্যক্তি যদি না হয় তাহলে আপনার কাজ হচ্ছে স্যার এটাকে একটা বি নিতে হবে, বি নিয়ে তারপরে ভি3। আগের গুলা ডিরেক্ট ভি3 ছিল, বাট এই ক্ষেত্রে একটা বি দিয়ে তারপরে ভি3 করতে হবে, এই আর কি। তো এটা যদি হয়ে থাকে স্যার, তাহলে আই লেট দ্য প্রবলেম। এখন এইখানে অপশন দেখেন, আমি পাশে দিয়ে দিচ্ছি অপশন। একটা হচ্ছে শুধু সলভড, আর একটা হচ্ছে স্যার বি সলভড, যেরকম একটা হচ্ছে শুধু সলভড আর একটা হচ্ছে বি সলভড। তাহলে আই লেট দ্য প্রবলেম শুধু সলভড নাকি বি সলভড, যেটা আমি এখানে অলরেডি দিয়েছি যে স্যার ব্যক্তি নয় বা বস্তু এমন যদি হয় তাহলে আমাকে একটা বি দিয়ে ভার্বের 3 দিতে হবে। এই নিয়মটা সবচেয়ে বেশি মনে রাখবেন, কারণ এই নিয়মটা অন্য সকল নিয়মের থেকে একটু আলাদা। সবগুলা নিয়মে ভি3 বসছে ডিরেক্ট, আর এই নিয়মটায় বি দিয়ে তারপরে ভি3 বসবে। ওকে, মেক সরাসরি না বসে কেন মেইড বসলো, ওটা আমি পাস্টে করেছিলাম, তাই আমি মেইকও বসাতে পারতাম। মেক মানে হচ্ছে আমি কাউকে বাধ্য করি, মেইড মানে বাধ্য করেছিলাম, এটা এর বাহিরে আর কিছুই না। ওকে, আচ্ছা এবার একটু আমি আপনাদেরকে প্রিভিয়াস কোশ্চেন দিতে চাই। এগুলা কিন্তু মানে এভাবে করে মানে প্রশ্ন সলভ করার কথা ছিল, বাট আমি সেটা না করে আমি আগে কি করছি, আগে হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই রিলেটেড বিষয়গুলা, এরপরে প্রশ্নগুলা নিয়ে আসছে, এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, এবার আপনারা এখান থেকে উত্তর করার নিজেরা চেষ্টা করবেন। আসলে এইটুকু যদি করতে পারেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ক্লিয়ার, আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। আচ্ছা, প্রথম 1 নম্বর প্রশ্নটা বলছেন দ্য মাদার মেড হার বেবি। দেখেন মেইড লেখা আছে, বলছিলাম মেইড মানে কি বাধ্য করা, মনে আছে না? আর বাধ্য করা বুঝাইলে, বাধ্য করা যদি হয় তাহলে ব্যক্তি হোক আর বস্তু হোক, ভার্ব কি হবে? হ্যাঁ, বেস ফর্ম না কি হবে? তাহলে এইবার এখান থেকে উত্তর করেন কোনটা হবে। হ্যাঁ, একজন লিখছে টু টেক, টু টেক আমরা ব্যবহার করতাম যদি এখানে গেট থাকতো, গেট থাকলে টু দিয়ে ভার্ব ওয়ান, বাট এইখানে আমরা কোনটা ব্যবহার করব? হ্যাঁ, তবে বেশিরভাগ লোক উত্তর করতে পারতেছে। ওকে, টেক। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে বললাম, কে যেন প্রশ্ন করছিল যে স্যার পরীক্ষার হলে আসলে পারি না, এগুলো সেই পরীক্ষার হলের প্রশ্ন। আপনি চাইলে প্রিভিয়াস কোশ্চেন চেক করতে পারেন, এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন থেকে নেওয়া, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হইলো। আমরা এর পরবর্তীতে নেক্সট প্রশ্নে যাই। পরের প্রশ্নটা 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, 2 নম্বর প্রশ্নে কি বলছে, করিম হ্যাড হিজ কার। তাহলে হ্যাড লিখছে বা হ্যাভ লিখছে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে স্যার হিজ কার। হিজ কার মানে তার গাড়ি, এটা বস্তু, আর বস্তু যদি হয় তাহলে এখানে ভার্ব কি হবে? হ্যাঁ, তাহলে এটা উত্তর করেন এবার। পরেরটা কি হবে? যারা আছেন আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন, পরেরটা কি হবে? হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল মানে এখানে ভি3। ওকে, একজন বলছে সত্যি স্যার এক্সামে পারি না, ভুল হয়। তার মানে আপনি এক্সামে পারেন না, এই যে যে বিষয়টা, তাহলে কি আর করার, আপনার এক্সাম হলে যাওয়ার দরকার নাই। এক্সামে গেলে পারেন না, বলবেন প্রশ্ন আমাকে দিয়ে দেন, আমি বাসা থেকে উত্তর করে দিচ্ছি।
আচ্ছা, ঘ উত্তর অনেকে করতেছে। আপনারা উত্তরের সময় সবসময় চিন্তা করবেন ক খ গ ঘ এগুলা না লিখে সরাসরি ওয়ার্ডটা লিখতে, হ্যাঁ? কারণ এইবার ঘ আপনি উত্তর করলেন, অনেকবার তো এটা এখানে আসতে পারেন, তখন আপনি ক ক বা ঘ তো উত্তর না, উত্তর হচ্ছে এই ওয়ার্ডটা, হ্যাঁ? ওয়ার্ডটা লেখার চেষ্টা করবেন সবসময়, তাহলে একটু ভালো হবে আমার মনে হয়। অনেকে ডি উত্তর করছে, অনেকে ঘ লিখছে, এভাবে করে। যাই হোক, তবে উত্তরটা সবার হইছে, এখন পর্যন্ত আমি ভুল পাইনি। লেখাগুলা স্পষ্ট নয়, আমি তো লিখি নাই কিছু, সব তো টাইপ করা। হয়তো আপনার নেট সমস্যা হতে পারে। হ্যাঁ, কে যেন বলছে স্যার বি রিপেয়ার্ড। ভাইয়া বি কেন পাচ্ছি? বি শুধুমাত্র লেট দিয়ে বস্তু হলে পাইছিলাম আমরা লাস্টে, যে লেট দিয়ে বস্তু হলে তখন আমরা বি কথাটা পাবো। হ্যাঁ, এই নিয়মটা একজন বলছে আরেকবার, সেটা হচ্ছে কি স্যার? বলছে হ্যাভ। এই নিয়মটা এরকম ছিল যে স্যার হ্যাভ যদি হয়, তারপর যদি বস্তু হয়, বস্তু হইলে তখন V3। আবার বলছিলাম স্যার হ্যাভ যদি হয়, তারপর যদি ব্যক্তি হয়, ব্যক্তি হইলে ভার্ব 1। যেহেতু এখানে কার বস্তু, তাই আমার V3 বসবে, আর V3 এখানে এটাই আছে। আর হ্যাভ এর পাস্ট থাকতে পারে, যেমন হ্যাড হইতে পারে, হ্যাজ হইতে পারে, উইল হ্যাভও হইতে পারে। তাহলে যেটাই হোক আপনার হিসাব হচ্ছে যেন আপনি করতে পারেন। আচ্ছা, তো যাই হোক, এই পর্যন্ত করতে পারছেন কিনা? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, আপনি একটু চাইলে শেয়ার দিয়ে রেখে দেন, পরে দেখে নিবেন, সমস্যা নাই, যদি ঘুম এসে থাকে বেশি বা কোনো ধরনের কাজ থেকে থাকে। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 3 নাম্বার প্রশ্ন দেখি কি বলছে, এই রিলেটেড কিনা। হ্যাঁ, এই প্রশ্নটা 3 নাম্বার প্রশ্নটা একটু অন্য টাইপের। এখানে বলছে দ্য টিচার এভরিওয়ান গো হোম। এখন দেখেন আমরা যে কথাটা বলছি, তাহলে এখানে লেখা আছে এবার কি স্যার? এভরিওয়ান। এভরিওয়ান মানে এটা প্রত্যেককে ব্যক্তিকে বোঝাচ্ছে। এরপরে ভার্ব কি আছে স্যার? ওয়ান। তাহলে আমাদের সিস্টেমটা ছিল স্যার হ্যাভ হইতে পারে, হ্যাভ এর পরে নিয়ম মনে আছে না স্যার? হ্যাভ প্লাস ব্যক্তি, তারপরে ভার্ব ওয়ান, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম আমরা কি বলছিলাম স্যার? লেট। লেট প্লাস ব্যক্তি, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান। আর একটা জায়গা ছিল স্যার, সেই জায়গাটা কি? সেই জায়গাটা ছিল মেক। মেক প্লাস ব্যক্তি, তারপরে ভার্ব ওয়ান। আর আরেকটা নিয়ম ছিল যেটা ছিল গেট। গেট প্লাস ব্যক্তি হোক আর বস্তু হোক, তার মধ্যে ব্যক্তির জায়গায় আমরা বলছিলাম যে ব্যক্তি যদি হয় তাহলে টু দিয়ে ভার্ব ওয়ান। মনে আছে নিশ্চয়ই যে গেট থাকলে ব্যক্তি, তারপরে টু দিয়ে ভার্ব ওয়ান। এখন আমাদের এইখানে যে জায়গা টু দিয়ে ভার্ব ওয়ান নাই, যদি এখানে টু দিয়ে ভার্ব ওয়ান থাকতো তাহলে আমরা গেটটাকে নিতে পারতাম। যেহেতু টু দিয়ে ভার্ব ওয়ান নাই, তাহলে আমরা গেটটাকে বাদ দিব। আর বাকি যেহেতু যতগুলো আছে তার মধ্যে একমাত্র পজিটিভের নিয়ম করতে পারে লেট, অন্য দুটা তো লেট করার মানে পজিটিভ করার নিয়ম নেই। তাহলে এইটা এবং এইটা এই জন্য হচ্ছে না, এটা হচ্ছে আমাদের উত্তর। দ্য টিচার লেট এভরিওয়ান গো হোম অ্যান আওয়ার আর্লি অন দ্য লাস্ট মানডে। অর্থাৎ গত সোমবারে 1 ঘন্টা আগেই যেতে দিয়েছিল টিচার, কথাটা এমন। লেট। অ্যালাউড কেউ দিয়েন না, অ্যালাউড দিয়ে পজিটিভ ভার্ব হয় না। হ্যাঁ, অ্যালাউড দিয়ে পজিটিভ ভার্ব হয় না, এটা আমরা পজিটিভ ভার্ব বলতেছি। এই যে এই 4টা নিয়ম, এই 4টা নিয়ম পজিটিভ ভার্বের, তার মধ্যে নিচে 3টা নিয়মই আমাদের এই ক্ষেত্রে প্রযোজ্য হতো, বাট অপশনে শুধুমাত্র লেট ছাড়া কোথাও মেক অথবা হ্যাভ নেই। এই জন্য আমরা এখান থেকে এটাকে উত্তর হিসাবে নিয়েছি। নেক্সট প্রশ্নটা দেখি, এই রিলেটেড নাকি অন্য টপিকে? না, এই রিলেটেড প্রশ্ন আর নেই, আমরা তারপরে আরেকটা টপিক আলোচনা করি, এরপরে আমরা বাকি অংশ ইনশাআল্লাহ আলোচনা করব। এত সময় আমরা করলাম পজিটিভ ভার্ব। হ্যাঁ, পজিটিভ ভার্বের বাহিরে আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমরা এখন কন্ডিশনাল সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব। কে? একজন বলছে স্যার আর একবার বোঝালে ভালো হয়। কোনটা? এটা? আচ্ছা, একটু যারা বলছেন আরেকবার বুঝালে ভালো হয় তাদেরকে একটু বলতেছি, পজিটিভ করার সময় আমরা টোটাল 4টা নিয়ম লিখছি। এর মধ্যে বলছিলাম যে একটা হচ্ছে স্যার হ্যাভ। ওকে, হ্যাভ প্লাস দিয়ে তারপরে একটা কিছু হতে পারে। তো আমরা হ্যাভ দিয়ে বলছিলাম স্যার যদি ব্যক্তি হয়। হ্যাঁ, হ্যাভ দিয়ে যদি ব্যক্তি হয় তাহলে ভার্ব ওয়ান। আচ্ছা, তারপর আরেকটা নিয়ম বলছিলাম স্যার যদি দেখেন মেক শব্দটা আছে, মেক দিয়ে যদি ব্যক্তি হয়, মেক দিয়ে ব্যক্তি হলো ভার্ব কি হবে? ওয়ান। আর আরেকটা জায়গা ছিল স্যার লেট। লেট দিয়েও যদি ব্যক্তি হয়, আমাদের এই লেট দিয়েও যদি ব্যক্তি হয় তাহলে ভার্ব ওয়ান। এটা হচ্ছে এক ক্যাটাগরির নিয়ম ছিল।
যে স্যার এরকম। আচ্ছা, এর মধ্যে আরেকটা জায়গা ছিল যেটা ছিল স্যার গেট। গেটের নিয়মটা ছিল একটু আলাদা। বলছিলাম গেট দিয়ে যদি ব্যক্তি হয় তাহলে এক্ষেত্রে টু দিয়ে ভার্ব ওয়ান হয়, অর্থাৎ গেট থাকলে একটু ব্যতিক্রম আছে নিয়মটা, এই আর কি। তো এই যে এই যে কয়টা লিখছে, এই চারটা নিয়ম, সবগুলা বস্তু একসাথে লিখলে স্যার, আচ্ছা সমস্যা নাই, আমি একবারে লিখে দিচ্ছি, যে যা স্যার ওরা রেকর্ড ক্লাস দেখলে বুঝে যাবে, হয়তো পরে জয়েন করছে তাই, সমস্যা নাই। আমি একটু দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে স্যার ব্যক্তি রিলেটেড কথাগুলো গেল। এবার আমরা সেম ভাবে নিতে পারি স্যার, হ্যাভ দিয়ে যদি দেখেন কোনো বস্তু, হ্যাভ দিয়ে কোনো বস্তু যদি হয় তাহলে V3। এরপরে আমরা বলছিলাম স্যার যদি মেক থাকে, মেক দিয়ে যদি বস্তু থাকে, এক্ষেত্রে বলছিলাম, আচ্ছা এটা একটু পরে লিখি কারণ মেকের নিয়মটা একটু আলাদা। লেট দিয়ে যদি চিন্তা করি স্যার, লেট দিয়ে যদি বস্তু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, V3। এরপর একটা জায়গা ছিল স্যার গেট, গেট দিয়েও যদি বস্তু থাকে তাহলে V3। তবে একটা জিনিস আলাদা ছিল, সেটা হচ্ছে স্যার মেক। মেক দিয়ে যদি কোথাও দেখেন বস্তু আছে, তাহলে মেক দিয়ে বস্তু থাকলে তখন আমরা কি করব, এখানে একটু পার্থক্য আছে, বি দিয়ে V3। আর মেক দিয়ে যদি বস্তু থাকে তাহলে আমরা সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, এই মেকের ক্ষেত্রে নিয়মটা যে ভার্ব ওয়ান। কারণ বলছিলাম যে ব্যক্তি হোক বা বস্তু হোক, যদি মেক হয়, মেক মানে কোনো কিছুকে জোর করে করানো, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, V1 করতে হবে। ওকে, হ্যাঁ বস্তু যাই হোক, একজন বলছে স্যার মেক লেট, হ্যাঁ এরকম করবেন। আরেকটা কথা বললাম, এই অংশটা সমস্যা নেই, আপনারা পরবর্তীতে রেকর্ড পাবেনই, সেখান থেকে আপনি দিয়ে নিবেন বা লিখে নিবেন, সমস্যা নেই, বা একটু মিলিয়ে নিবেন তাতেও হবে, বা প্রিভিয়াস অংশ দেখে নিবেন তাতেও বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা পরবর্তী জায়গায় চলে যাচ্ছি, আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। এবার কন্ডিশনাল সেন্টেন্স আপনারা জানেন, কন্ডিশন মানে শর্ত, তাই না? তাহলে কন্ডিশনাল সেন্টেন্স, যেটাকে বাংলাতে বলা হয় স্যার শর্তযুক্ত, শর্তযুক্ত বাক্য, এটা যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে ইফ অথবা আনলেস যুক্ত। হ্যাঁ, যে ইফ অথবা আনলেস যুক্ত সেন্টেন্স, যদিও ডিটেলস আকারে লিখলে লেখা হবে এরকম, ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। আচ্ছা এবার আসেন স্যার, কন্ডিশন হয় কি, একটু বলি যে স্যার ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। এখন বলছি কি, যে কন্ডিশন হয় দুই প্রকার, একটাকে বলে রিয়েল কন্ডিশন আর একটাকে বলা হয় আনরিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশন মানে হচ্ছে যেটা সত্য অথবা সত্য হতে পারে, আর আনরিয়েল কন্ডিশন হচ্ছে যেটা মিথ্যা, কোনোদিন আর সত্য হওয়ার সম্ভাবনা নেই, সব অতীতকালে চলে গেছে। তো আমি যদি আপনাদেরকে একটু জাস্ট বলার চেষ্টা করি, পরীক্ষাতে এই রিলেটেড কথাগুলো কম আসে, যেখান থেকে আসে সেটা আমি আলোচনা করব। তাহলে একটা হচ্ছে স্যার রিয়েল কন্ডিশন। কন্ডিশন দুই প্রকার, একটা হচ্ছে রিয়েল কন্ডিশন, একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। আচ্ছা আনরিয়েল কন্ডিশন, তাহলে রিয়েল কন্ডিশন হচ্ছে স্যার সত্য অথবা সত্য হতে পারে, অর্থাৎ প্রেজেন্ট অথবা ফিউচার, এরকম কথাটা নিতে পারি। আর আনরিয়েল কন্ডিশন হচ্ছে সত্য হতে পারবে না। সত্য হতে পারবে না, এটাকে বলা হয় আনরিয়েল কন্ডিশন। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স বলি নাই আমি, শুধু কন্ডিশন বলছি। আগেই কেউ জিরো বা ফার্স্ট সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশনে যায় না, আমি কন্ডিশন পর্যন্ত এখনো আসি। এখন দেখেন, একটাকে বলছি স্যার রিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশন গুলা কেমন, যেমন ধরেন কেউ যদি বলে যে তুমি যদি আমাকে সাহায্য করো, ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করো আমিও তোমাকে সাহায্য করব। তাহলে আই এরপরে লিখতে পারি স্যার উইল হেল্প ইউ। তার মানে এই যে যে জায়গাটা, ধরেন আমি একটা কন্ডিশনাল সেন্টেন্স লিখছি যে যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব, এটা সত্য হতে পারে আবার নাও হতে পারে। আবার কিছু কন্ডিশনাল সেন্টেন্স আছে যেটা 100% সত্যই হবে, যেমন আমরা যদি বলি যে যদি পানি 100°C গরম করা হয় এটা বাষ্পে পরিণত হয়, তাহলে এখানেও যদি কথাটা আছে, তবে এটা 100% সত্য।
এই আর কি। যদি কোনো বস্তু আঠালো হয়, তারা একসঙ্গে লেগে থাকে, এগুলোও 100% সত্যি, এগুলাকে বলে রিয়েল কন্ডিশন। হ্যাঁ, ওকে। আবার বলছি যে কন্ডিশন যেটা রিয়েল সেটা সত্য অথবা সত্য হতে পারে, আর আনরিয়েল কন্ডিশন কোনগুলা, পাস্ট টাইপের কিছু প্রশ্ন থাকে। যেমন আপনারা এরকম পড়তেন, আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়ার, রাজা তো বাদ দিলাম, ধরেন এরকম থাকতো, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম আমি আকাশে উঠতে পারতাম, আই কুড ফ্লাই, এরপরে ধরেন ইন দা স্কাই, যে আমি আকাশে উঠতে পারতাম। এখন দেখেন, আমি যখনই বলছি যে আমি যদি পাখি হতাম আকাশে উঠতে পারতাম, তো আমি যে পাখি হতাম এটাই তো কোনোদিন সম্ভব না, এটা জাস্ট মনের আবেগের ধাক্কায় বলি অনেক সময়, যে স্যার আমি যদি পাখি হতাম আকাশে উড়ে বেড়াতাম বা উড়তে পারতাম, এই কথাগুলো আসলে অতীতে চলে গেছে, আর আপনি তো অতীতে ফিরে যেতে পারবেন না। যে আমি যদি রাজা হতাম আমি কোটি কোটি টাকা মানুষকে দান করতাম, ওইগুলো জাস্ট অতীত কথা, আপনি এখন বলতেছেন। এই ধরনের এগুলাকে বলা হয় আনরিয়েল কন্ডিশন। এবার আসি স্যার আমরা কন্ডিশনাল সেন্টেন্স, আমাদের মূল যে জায়গা থেকে আলোচনা শুরু সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশন পড়ছিলাম আমরা দুই প্রকার, এবার আসেন স্যার কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার। এক নাম্বার, জিরো কন্ডিশন অথবা জিরো কন্ডিশনাল সেন্টেন্সও বলতে পারেন, সমস্যা নাই। জিরো কন্ডিশন বা জিরো কন্ডিশনাল সেন্টেন্স যেটাই বলেন সমস্যা নেই। তাহলে জিরো কন্ডিশন কাকে বলা হচ্ছে এটা দেখবো আমরা। জিরো কন্ডিশন বুঝার আগে আমি জাস্ট আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। ধরেন এটা হচ্ছে একটা দাঁড়িপাল্লা যেখানে আপনি পরিমাপ করেন। এখন এই দাঁড়িপাল্লা আপনি চিন্তা করেন যদি কোনো কারণে এই পাশে 1 কেজি রাখেন, ধরেন এখানে 1 কেজি রাখছেন, এখানে আপনি 1 কেজি রাখলেন, আর এই পাশে আপনি 2 কেজি রাখলেন। এখন দেখেন যখনই আপনি এই পাশে 1 কেজি রাখবেন আর এই পাশে 2 কেজি রাখবেন, এই পাশে কিন্তু 1 কেজি ব্যালেন্স থেকে যাবে, যে হ্যাঁ স্যার 1 কেজি বেশি আছে, মানে ব্যালেন্স আমার 1 কেজি আছে এখনো, এরকম। বাট আমি যদি কোনো কারণে এই পাশে 1 কেজি আর এই পাশেও ধরেন এই পাশেও 1 কেজি আর এই পাশেও 1 কেজি রাখি, তাহলে কিন্তু আমার কোথাও কোনো ব্যালেন্স থাকবে না। এটার ব্যালেন্স কি? এটার ব্যালেন্স হচ্ছে জিরো। যে স্যার উভয় সাইডে যদি 1 কেজি রাখি তার ব্যালেন্স হচ্ছে জিরো। তো আমি কেজিটা এবার তুলে দিচ্ছি। হ্যাঁ, কেজিটা তুলে দিয়ে আমরা যেটা করতে পারি স্যার, এই 1 কেজি আর এই 1 কেজি এখান থেকে বাদ দিলাম, দিয়ে এইখানে আমি লিখে ফেলতে পারি স্যার ভার্ব ওয়ান ভার্ব ওয়ান। অর্থাৎ যেই কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে সবসময়, কমপ্লেক্স সেন্টেন্স, উভয় সাইডেই ভার্ব ওয়ান থাকবে, তাকে আমরা বলবো জিরো কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ সবসময় উভয় পাশে ভার্ব ওয়ান হবে। আবার বলছি, জিরো কন্ডিশনাল সেন্টেন্সে উভয় পাশে ভার্ব ওয়ান হবে। এটা জাস্ট আমি মনে রাখার জন্য একটু বলছি, আপনার জন্য বুঝতে সুবিধা হয়। একটু পরবর্তী অংশ আপনাকে আমি দেখাই, তাহলে স্ট্রাকচারটা কেমন আপনি লিখতে পারেন। স্ট্রাকচারটা হতে পারে স্যার ইফ হতে পারে বা আনলেস হতে পারে, জাস্ট আমি একটা ওয়ার্ড দিচ্ছি ইফ, বুঝে নিবেন এটা। তাহলে ইফ দিলাম স্যার, এরপরে সাবজেক্ট দিতে পারি, সাবজেক্টের পরে ভার্ব ওয়ান, এরপরে যাই থাকুক একটা কমা ব্যবহার করলাম, আবার সাবজেক্ট থাকবে, তারপরে আবার ভার্ব ওয়ান। এই হচ্ছে আমার জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে উভয় সাইডে ভার্ব কি হবে স্যার? উভয় সাইডে ভার্ব ওয়ান হবে, ঠিক যেভাবে আমি বলছি যে উভয় সাইডে 1 কেজি করে রাখলে কোনো ব্যালেন্স থাকে না। ওকে, কেউ দয়া করে এমন ভাবে লিখবেন না যে উভয় সাইডে একই টেন্স হবে। উভয় সাইডে যদি পাস্ট টেন্স হইতো তখন কিন্তু অন্য কন্ডিশন হইতো, এটা কেউ লিখবেন না। হ্যাঁ, জাস্ট লিখছি উভয় সাইডে ভার্ব কি হবে? ওয়ান হবে, উভয় দিকে ভার্ব ওয়ান হবে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেটাকে আমরা বলি, এই আর কি। এখানে আরেকটা প্রশ্ন লিখে ফেলি, সেটা হচ্ছে স্যার সায়েন্টিফিক ট্রুথ। সায়েন্টিফিক ট্রুথ অর্থাৎ বৈজ্ঞানিক সত্য, হ্যাবিচুয়াল ট্রুথ বোঝাতে ব্যবহার করা হয়।
তাহলে স্যার এটা হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ বোঝাতে ব্যবহৃত হয়। ওকে, তাহলে একটা হচ্ছে স্যার সায়েন্টিফিক ট্রুথ আর একটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ। সায়েন্টিফিক ট্রুথ গুলোর মধ্যে আপনি পাবেন যে যদি শীতকাল হয় আবহাওয়া ঠান্ডা থাকে, এগুলো বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। এরপরে হচ্ছে যদি পানিকে ঠান্ডা করা হয়, যে বললাম বরফে পরিণত হয়, যদি কথা থাকবে, বাট এটা সায়েন্টিফিক্যালি ট্রুথ। তো আমরা এখানে আর দু একটা উদাহরণ লিখবো, তাহলে আশা করি এখান থেকে বুঝতে পারবেন। প্রিভিয়াস কোশ্চেন এগুলা ছিল, সেটা হচ্ছে ইফ ইউ হিট, এই হিট হচ্ছে আমাদের ভার্ব 1। ইফ ইউ হিট ওয়াটার at 100 ডিগ্রি সেলসিয়াস, এরপরে ইট ইভাপোরেটস মানে হচ্ছে বাষ্পে পরিণত হওয়া। ওকে, বাষ্পায়িত হওয়া যেটাকে বলা হয়। তাহলে উভয় সাইডে আমাদের ভার্ব 1 এই আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমি যে এটা মালিক ভাই আসছিল। আচ্ছা, ঠিক আছে, ফেরত দিয়ে দেন নাই, নষ্ট হবে, শুধু শুধু টাকা দিয়ে লাভ আছে। কালকে আসবে, কালকে। আচ্ছা, এটা হচ্ছে ইফ ইউ হিট ওয়াটার এট 100 ডিগ্রি সেলসিয়াস ইট ইভাপোরেটস। এই হচ্ছে দুইটা নিয়ম, যে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে সবসময় উভয় সাইডে ভার্ব 1 হবে এই আর কি। একটা সাইড ভার্ব 1 আর একটা সাইড ভার্ব 2 করা যাবে না। যেমন এখানে আরেকটা নিয়ম বলছিলাম, সেটা হচ্ছে ইফ a substance is cohesive মানে আঠালো, যদি কোনো বস্তু আঠালো হয়, it tends to stick together। যদি কোনো বস্তু আঠালো হয় তারা একসঙ্গে লেগে থাকতে চায়, এটা। ওকে, তার আপনার লিটারেচারের ক্লাসগুলো কি নেই? না, লিটারেচারের ক্লাসগুলো নেই, এখানে নেই। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের টোটাল এখানে এটা হচ্ছে জিরো কন্ডিশনালের কিছু এক্সাম্পল আমি দিলাম। জিরো কন্ডিশনালটা বুঝতে পারছেন কিনা একটু আমাকে ক্লিয়ার করেন, যে স্যার জিরো কন্ডিশন এটা ক্লিয়ার বুঝতে পারছেন। তারপরে আমরা চলে যাব ফার্স্ট কন্ডিশন। হ্যাঁ, জিরো কন্ডিশনটা ক্লিয়ার হলে পরবর্তীতে জিজ্ঞাসা করতেছি ফার্স্ট কন্ডিশনালে যাব। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানিয়ে দেন, ক্লিয়ার লিখে দিবেন বুঝলে, এবং নেক্সট লিখে দিয়েন সাথে। ওকে, আচ্ছা, আপনাদের রেসপন্স আসতে আসতে আমি একটু পরবর্তী যেটা সেটাই চলে যাই, নাম্বার 2। 2 নাম্বারেই মূলত আমাদের ফার্স্ট কন্ডিশন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এবার আসি স্যার ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের ব্যাপারটা কেমন? ফার্স্ট কন্ডিশনের ব্যাপারটা সেম আগের মতোই, একটা সাইডে ভার্ব 1 হবে। তাহলে আমরা লিখতে পারি স্যার ইফ, আমি এখানে ইফ দিয়ে লিখতেছি, যেখানে ইফ লিখতেছি সেখানে আনলেস কথাটাও ব্যবহার হতে পারে, যেহেতু ইফ মানে যদি, আনলেস মানে যদি না, এই আর কি, পার্থক্যটা আর কিছু না, মেইন ফ্যাক্ট টেন্স। তাহলে স্যার ইফ দিচ্ছি, ইফ এর পরে আমাদের দিচ্ছি সাবজেক্ট
প্লাস ভার্ব ওয়ান, তার মানে এইটুকু কিন্তু জিরো কন্ডিশনের সাথে মিল আছে, যে ইফ তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। ওকে, তো এইটুকু থাকার পরে পরবর্তী যে জায়গাটা স্যার, এইখান থেকে মূলত কাজ শুরু। সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানেও ভার্ব ওয়ান, এই মাঝখানে যে গ্যাপ অর্থাৎ জিরো কন্ডিশন আর ফার্স্ট কন্ডিশনের সঙ্গে এইটুকু হুবহু মিল, তবে পার্থক্যটা হচ্ছে এইখানে কিছু ওয়ার্ড এক্সট্রা আসে, সেই জায়গাটা আমাদের লাগবে। সেটা কি স্যার? সেটা হচ্ছে আমাদের এই ওয়ার্ডগুলা, মে, এরপর হচ্ছে স্যার ক্যান, আর একটা হচ্ছে স্যার শ্যাল অথবা উইল, এই চারটা ওয়ার্ড এক্সট্রা আসবে। ওকে, এই চারটা ওয়ার্ড এক্সট্রা থাকে এখানে, অর্থাৎ জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন সেম, তবে এটার সেকেন্ড যে পার্ট সেখানে ভার্ব ওয়ান এর আগে আমাদের মে, ক্যান, শ্যাল অথবা উইল দিয়ে তারপরে থাকবে ভার্ব ওয়ান। ওকে, এই যে আমরা একটু আগে লিখেছিলাম যে ইফ এরপরে হচ্ছে ইউ হেল্প সামওয়ান, আল্লাহ উইল হেল্প ইউ, এই যে উইল দিয়ে ভার্ব ওয়ান আর এখানে সরাসরি ভার্ব ওয়ান, এই হচ্ছে নিয়মটা। অথবা কেউ যেন ভাইবেন না যে ইফ সবসময় শুরুতেই থাকবে, ইফ মাঝখানেও বসতে পারে, তখন কমাটা ব্যবহার করা হয় না। আমি এরকম দুই একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, ইউ ক্যান আর্ন আ লট, তুমি প্রচুর উপার্জন করতে পারো, ইফ ইউ ওয়ার্ক হার্ড। এটা অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এখানে ভার্ব ওয়ান আর এখানে ক্যান দিয়ে তারপরে ভার্ব ওয়ান, মানে ওই পার্টটা তখন এইখানে বসে, ইফটা তখন মাঝখানে বসছে, এছাড়া আর কিছুই না। যেখানে আমি ক্যান ব্যবহার করছি এখানে মেও ব্যবহার করতে পারতাম, তবে ক্যান আর মের মধ্যে একটু পার্থক্য আছে। ক্যান মানে হচ্ছে ফিজিক্যালি বোঝায় যে হ্যাঁ আমি এটা করতে সক্ষম, মে মানেও পারা, তবে এটা হচ্ছে পসিবিলিটি। যেমন ধরেন কেউ যদি বলে যে আমি যেতে পারি, আই ক্যান গো, এটার মানে আমার যাওয়ার শক্তি আছে। আর যখন কেউ বলবে যে আই মে গো, এটার মানে আমার যাওয়ার সম্ভাবনা, যে আমি যেতে পারি আবার নাও পারি। এটা হচ্ছে আমার ফিজিক্যাল এনার্জিকে বোঝায় না, এটাকে বোঝায় পসিবিলিটি। যেমন আমরা যদি বলি যে বৃষ্টি হতে পারে, কখনোই বলতে পারবেন না যে ইট ক্যান রেইন, এটার মানে বৃষ্টি হতে পারে সেই ক্ষমতা আছে। বাট আমি যখন বলবো ইট মে রেইন, মানে বৃষ্টি হতে পারে আবার নাও পারে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল 2 নাম্বারের। এবার আমরা সেকেন্ড কন্ডিশনে যাব। ফার্স্ট কন্ডিশনটা ক্লিয়ার বুঝছেন কিনা এই পর্যন্ত আমাকে একটু বলেন, তাহলে আমি এইখান থেকে সরাসরি সেকেন্ড কন্ডিশনে চলে যাব, আপনাদের বোঝাতে তাতে আমার একটু সুবিধা হবে। ওকে, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু জানান যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। ওকে, ওকে, তাহলে আমরা এবার 3 নাম্বারে স্যার 3 নাম্বারে নিব সেকেন্ড কন্ডিশন। ওকে, সেকেন্ড কন্ডিশনটা কেমন? সেকেন্ড কন্ডিশন মানে সেকেন্ড মানে 2, এখানে থাকবে ভার্ব 2 আর কিছু না। ফার্স্ট হচ্ছে 1, সেকেন্ডে থাকবে ভার্ব 2, তাহলে এখানে হচ্ছে ভার্ব 2। আর এই যে ওই পাশে কিন্তু ভার্ব 1 ঠিকই থাকবে, তবে এখানে যে চারটা ওয়ার্ড লিখছিলাম আমি, এই চারটা ওয়ার্ডের শুধু ভার্ব 2 হবে আর কিছুই না। তো এইখানে চারটা ওয়ার্ড লিখছিলাম, আপনারা দেখছিলেন যে ক্যান লিখছিলাম, তবে ক্যানের পাস্ট কি এবার সেটা লিখবো। তাহলে ক্যানের পাস্ট হচ্ছে কুড, মে ছিল তার পাস্ট হচ্ছে স্যার মাইট, আবার শ্যাল লিখেছিলাম তার পাস্ট হচ্ছে শুড, আরেকটা হচ্ছে স্যার উইল লিখেছিলাম তার পাস্ট কি উড। এইটা অর্থাৎ সেম প্রসিজার, বাট এইখানে ওই ওয়ার্ডগুলো শুধু পাস্ট হয়েছে আর কিছুই না। তাহলে এখানে একটা সাইডে ভার্ব 2 আর এখানে এই ওয়ার্ডগুলা হচ্ছে ভার্ব 2, বাট এইখানে ভার্ব 1, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ভার্ব
টু বসতেছে উভয় সাইডে, একটা সাইডে মেইন ভার্ব টু আর একটা সাইডে অক্সিলারি ভার্বের টু, এই আর কি। পেইড ব্যাচের ক্লাসে আপনার ক্লাস, এই পেইড ব্যাচের ক্লাসই হচ্ছে এটা, আমরা জাস্ট ওপেন পেজে আজকে রেখেছি, আপনারা যেন ভর্তি হওয়ার পূর্বে ক্লাসগুলো দেখে তারপরে ভর্তি হতে পারেন যে হ্যাঁ এখানে টিচাররা কেমন ক্লাস নেয়। আমাদের এটা কিন্তু ফ্রি ক্লাস না, এটা পেইড ব্যাচেরই ক্লাস, আপনাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে যেন আপনারা আপনাদের কষ্টের টাকা দিয়ে ভর্তি হবেন তার পূর্বে দেখে বুঝে শুনে এরপরে ভর্তি হতে পারেন যেখানে কেমন ক্লাস হয়, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে কেমন স্যার, আমাদের ভার্ব টু একটা সাইডে সেকেন্ড কন্ডিশন আর একটা সাইডে কুড মাইট শুড অথবা উড দিয়ে তারপরে ভার্ব ওয়ান, এটুকু আশা করি খুব সহজে বুঝতে পারবেন। ফার্স্ট কন্ডিশন সেটা ছিল উভয় সাইডে ভার্ব ওয়ান, জিরো কন্ডিশনও ছিল উভয় সাইডে ভার্ব ওয়ান, তবে ফার্স্ট কন্ডিশনের মাঝখানে ক্যান মে শ্যাল উইল ছিল, সেকেন্ড কন্ডিশনে এক সাইডে ভার্ব টু আর একটা সাইডে কুড মাইট শুড এবং উড দিয়ে তারপরে ভার্ব ওয়ান। এখন এইখানে একটা কথা আছে যেটা আমি জাস্ট একবারে উদাহরণ লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ইফ, এরপরে ধরেন আই ওয়ার আ কিং, যদি আমি রাজা হতাম, এখানে যে বিষয়টা জানানোর সেটা হচ্ছে স্যার ওয়ার লিখেছি আমি, দেখেন ওয়ারটা সর্বদা বি ভার্ব ওয়ারই বসবে, সাবজেক্ট যাই হোক, অর্থাৎ আয়ের সাথে ওয়াজ হওয়ার কথা, রেগুলার টেন্সে আই ওয়াজ লেখার কথা ছিল, বাট যদি কন্ডিশনাল সেন্টেন্স হয় বি ভার্ব সর্বদা ওয়ার বসবে, বি ভার্ব সর্বদা ওয়ার বসবে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে। যেহেতু রেকর্ড ক্লাস আমার কথাগুলো রেকর্ড থাকবে এই জন্য বলছি যে আয়ের সাথে নর্মালি ওয়াজ হওয়ার কথা, হির সাথে ওয়াজ হওয়ার কথা, বাট কন্ডিশনাল সেন্টেন্সে বি ভার্ব সর্বদা ওয়ার বসবে। তাহলে ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, তাহলে আমি যদি গরিবদেরকে সাহায্য করতে পারতাম তখন আমাকে কি বলতে হতো, আই কুড হেল্প, তারপর হচ্ছে দা পোর, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম, এই হচ্ছে সিস্টেমটা। ওকে, এবার হির সাথে দেখেন ওয়াজ হওয়ার কথা, বাট আমি এখানে ওয়ার লিখছি কেন, কারণ সবসময় বি ভার্ব ওয়ার হবে। ওকে, তাহলে ইফ, এটা ইফ হবে সরি, যে ইফ হি ওয়ার, তাহলে ইফ হি ওয়ার আ চেয়ারম্যান, হি মাইট সলভ দ্য প্রবলেম। তাহলে এক্ষেত্রে আমাদের মাইট দিয়ে ভার্ব ওয়ান, আর এক্ষেত্রে সরাসরি ভার্ব টু, আগের নিয়ম, এখানে ভার্ব টু আর এখানে কুড দিয়ে ভার্ব ওয়ান, এই আর কি, ঠিক আছে? চেয়ারম্যান, আমি তখন লিখছিলাম হয়তো এটা বলছিলাম মুখে ঠিকই, এটা চেয়ারম্যান হবে, হ্যাঁ চেয়ারম্যান, যে ইফ হি ওয়ার এ চেয়ারম্যান হি মাইট সলভ দ্য প্রবলেম। ওকে, না হি ওয়াজ হয় না ওয়ার হয়, হি ওয়াজ হয় না ওয়ার হয় কোথায়, যখন শুরুতে ইফ থাকবে, আর ইফ না থাকলে ওয়াজ হতো, রেগুলার হি ওয়াজ বসতো, আই ওয়াজ বসতো, বাট ইফ যুক্ত সেন্টেন্সে বি ভার্ব সর্বদা ওয়ার বসে। আমি চাইলে একটু লিখে লিখে দিচ্ছি এটাকে এখানে, সেটা হচ্ছে স্যার ইফ যুক্ত সেন্টেন্সে বি ভার্ব পাস্ট সর্বদা ওয়ার বসে, অর্থাৎ বি ভার্বের পাস্ট হিসাবে সর্বদা ওয়ার বসবে। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাব স্যার থার্ড কন্ডিশনে। চার নম্বরে থার্ড কন্ডিশন। ওকে,
আচ্ছা একটু দেখেন, থার্ড কন্ডিশন মানেই হচ্ছে, চাইলে একটা কথা লিখে নিতে পারেন যে থার্ড কন্ডিশন মানেই স্যার V3। এটা জাস্ট আমি সহজভাবে একটা ওয়ার্ড লিখে দিচ্ছি, সেটা হচ্ছে থার্ড কন্ডিশন মানেই V3। আর V3 থাকে আপনারা জানেন পারফেক্ট টেন্স, ওকে, পারফেক্ট টেন্স। তো এখানেও আমাদের পাস্ট পারফেক্ট চলে আসবে, সেই পাস্ট পারফেক্ট আমরা দেখব। তাহলে আমি একটু আগের মতো নিতে পারি স্যার রুলটা, সেটা হচ্ছে ইফ থাকতে পারে, এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স আপনারা অলরেডি জানেন, সেটা হচ্ছে স্যার ইফ প্লাস সাবজেক্ট, সাবজেক্টের পরে আমাদের থাকে কি হ্যাড, সাবজেক্ট দিয়ে হ্যাড, এরপরে V3, ওকে। ইফ সাবজেক্ট তারপরে হ্যাড এরপরে হচ্ছে V3, ওকে। কখনো এটা খেয়াল করি নাই, কোনটা খেয়াল করি নাই, ওই ওয়ার একটা। আচ্ছা যাই হোক, তাহলে বলছি স্যার ইফ সাবজেক্ট হ্যাড এরপরে V3 থাকবে একটা সাইড। আচ্ছা এই সাইডটা থাকার পরে আমাদের যে কমা থাকবে, কমার পরে পরবর্তী সাবজেক্ট যেটা থাকবে ঠিক সেকেন্ড কন্ডিশনের মতো যে ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডগুলো বসাবো, তবে এক্সট্রা আরো একটা ওয়ার্ড আসবে, সেটা হচ্ছে হ্যাভ। তাহলে আমরা সাবজেক্টের পরে যেটা করব এক্সট্রা অংশ, সেটা হচ্ছে স্যার এখানে আমাদের সেই উড, এরপরে স্যার কুড, তারপর হচ্ছে শুড, তারপর হচ্ছে মাইট প্লাস হ্যাভ প্লাস V3। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনে যেই চারটা ওয়ার্ড ছিল থার্ড কন্ডিশনেও সেই চারটা ওয়ার্ড থাকবে, তবে এক্ষেত্রে একটা হ্যাভ দিয়ে পরে V3 থাকবে, এই আর কি। উড, কুড, মাইট অথবা শুড দিয়ে হ্যাভ V3। থার্ড কন্ডিশন মানে V3 অলরেডি লিখছে, থার্ড কন্ডিশন মানে হচ্ছে V3। তাহলে এখানে ইফ সাবজেক্ট তারপরে হ্যাড দিয়ে V3, আর একটা সাইডে সাবজেক্ট উড, কুড, শুড বা মাইট তারপরে হ্যাভ দিয়ে V3, ওকে। হ্যাঁ, আচ্ছা এইটুকু যদি বুঝে থাকি, এবার আমরা এখান থেকে একটা উদাহরণ দেখব। ধরেন বলা হচ্ছে ইফ আই হ্যাড সিন হিম, আমি যদি তাকে দেখে থাকতাম, কথাটা হচ্ছে এরকম, আমি যদি তাকে দেখে থাকতাম, তাহলে এখানে হ্যাড দিয়ে V3 যেটা আমাদের পারফেক্ট টেন্সে আছে, আমি তাকে খবরটা দিতেও পারতাম, তাহলে আই, এরপর হচ্ছে স্যার কুড হ্যাভ গিভেন দ্য নিউজ, যে আমি যদি তাকে দেখে থাকতাম আমি তাকে খবরটা দিয়ে থাকতাম। এই পাশটায় কুড হ্যাভ দিয়ে V3, আর এই পাশে সরাসরি হ্যাড দিয়ে V3, অর্থাৎ উভয় সাইডেই ভার্ব 3 থাকতে হবে থার্ড কন্ডিশন, ওকে। মাইট শব্দের অর্থ পারতাম, ওকে, মাইট শব্দের অর্থ পারতাম, পসিবিলিটি। গিভেন হবে, এটা গিভেন হবে, এটা পরেটা আসে নাই হয়তো, অনেক সময় এসে লেখাটা আসে না, গিভেন। কুড হ্যাভ গিভেন এটা। আচ্ছা আবার ধরেন এমন হতে পারে she could, একটু কুড বাদ দিয়ে করি, she might have come, সে আসতেও পারতো if you had invited her, যদি তুমি তাকে ইনভাইট করতে তাহলে সে আসতেও পারতো, এটা পসিবিলিটি, তার আসার সম্ভাবনা থাকতো, এটা এরকম, ঠিক আছে। তাহলে ইনভাইটেড আর একটা সাইডে হচ্ছে কাম, তাহলে এখানে স্যার মাইট হ্যাভ দিয়ে V3, আর এই জায়গাটায় হ্যাড দিয়ে তারপরে V3, এই জন্য বলছি থার্ড কন্ডিশনাল মানেই হচ্ছে V3। আচ্ছা এই পর্যন্ত আমরা যতগুলা কন্ডিশনাল সেন্টেন্স করছি, প্রথমে করছি ফার্স্ট কন্ডিশন জিরো কন্ডিশন, যেখানে ছিল উভয় সাইডে ভার্ব 1, তারপরে ফার্স্ট কন্ডিশন একটা সাইডে ভার্ব 1
আর একটা সাইডে ক্যান, মে, শ্যাল, উইল, তারপরে ভার্ব 1। সেকেন্ড কন্ডিশন ছিল একটা সাইডে ভার্ব 2 আর একটা সাইডে উড, কুড, মাইট, তারপরে ভার্ব 1। আর থার্ড কন্ডিশনে হচ্ছে স্যার উভয় সাইডে ভার্ব 3 মানে পাস্ট পারফেক্ট টেন্স আছে। আর একটা হচ্ছে এই পাশে যেটা থাকে এটাকে বলে ফিউচার ইন দা পাস্ট, মানে উড, কুড, মাইট, হ্যাভ দিয়ে তারপরে V3। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমি এরপরে আপনাদের জন্য ওই যে আগে যে কয়েকটা প্র্যাকটিস রেখেছি সেই অংশটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এখন। তো একটু এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টসে জানান সবাই, যে যারা এখন পর্যন্ত করছেন এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন, ঠিক আছে? এটুকু জানাতে জানাতে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমরা সেটা এখান থেকে করতে পারবো, সমস্যা নেই, সলভ করতে পারবো। এই যে ইফ ইট ইজ সামার, দেখেন ইফ ইট ইজ সামার যদি গ্রীষ্মকাল হয় এটাকে বলা হয় স্যার সায়েন্টিফিক ট্রুথ। হ্যাঁ, ও হ্যাড ডাবল হ্যাড কখন হয় এটা বলে দিব আমি, সমস্যা নাই। তাহলে বলছে ইফ ইট ইজ সামার, এটা সায়েন্টিফিক ট্রুথ, চিরন্তন সত্য, যদি গ্রীষ্মকাল হয়, তাই না? তাহলে কি গরম অনুভূত হয়, উভয় সাইডে ভার্ব 1 হবে। তাহলে একটু 4 নাম্বারের উত্তরটা কি হবে? আপনারা যারা আছেন 4 নাম্বার উত্তর করেন। 4 নাম্বারে কোনটা হবে উত্তর? ইট। এই সাইডে ভার্ব 1 আছে, এখানেও ভার্ব 1 থাকবে, তবে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত থাকতে হবে প্রেজেন্ট টেন্সে। তাহলে কোনটা দিব? হ্যাঁ, ওকে ফাইন, অলরেডি উত্তর করা শুরু করছে ফিলস। ওকে ফাইন, ফিলস, তাহলে আপনারা এটাকে উত্তর করতে পারছেন, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? ওকে ঠিক আছে, এরপরে আমরা নেক্সট প্রশ্নটা দেখি। এই পর্যন্ত এটা অলরেডি সবাই মোটামুটি উত্তর করতে পেরেছে, থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা আছে স্যার সেটাই যাব। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, একটু খেয়াল করেন, এবার বলছে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড। হ্যাঁ, তো বলছে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দ্য ব্রিজ ইজ ব্রোকেন, আর একটা দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, আর একটা দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন। একটু খেয়াল করেন, ব্রিজ আগে এটাই আসি স্যার, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড মানে উড হ্যাভ হ্যাপেন্ড, একটু খেয়াল করেন, মনে আছে না উড, কুড, মাইট, তারপরে হ্যাভ দিয়ে V3, মানে এটা থার্ড কন্ডিশনে আছে। তাহলে থার্ড কন্ডিশনের এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। ওকে, যদি আমরা বলি হ্যাঁ এটা উল্টা দিক থেকে, মানে ওই পাশটা এই পাশে চলে আসছে, তাহলে এই পাশে যদি চলে আসে তাহলে ওই সাইডে আমাদের কি লাগবে? আমাদের পাস্ট পারফেক্ট থাকতে হবে ওই সাইডে। এখন পাস্ট পারফেক্ট এখানে দুইটা আছে, দেখেন এটা কিন্তু প্রেজেন্ট আছে মানে ইজ, প্রথমে এটা কাটা, আর একটা উড আছে, ব্রেক আছে, বাট পারফেক্ট না, এই জন্য এটা কাটা। এখন কথা হচ্ছে স্যার একটা হ্যাড আছে, এইখানেও হ্যাড আছে, একটা বিন ব্রোকেন, আর একটা হচ্ছে স্যার শুধু ব্রোকেন। এখন এইখানে কি করবেন? দেখেন দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন যদি বলি তাহলে ব্রিজ নিজেই ভাঙছে, কথাটা এরকম হবে। আর ব্রিজ আমরা জানি নিজে নিজে ভাঙতে পারে না, ব্রিজকে ভাঙা হয়। কথা হচ্ছে এরকম, যদি ব্রিজটা ভাঙা হতো তাহলে কি ঘটতো, কথাটা এরকম। তাহলে দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন, কি বলবো স্যার? হ্যাড ব্রোকেন দিলে ব্রিজ নিজে নিজে ভাঙছে, এটা। অর্থাৎ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন মানে কি জানেন? ব্রিজ কোনো একটা কিছু ভেঙে ফেলছে, কথাটা এরকম। যেমন আমি যদি বলতাম যে আই হ্যাড ব্রোকেন, এটা হইতে পারতো যে আই হ্যাড ব্রোকেন দ্য ব্রিজ, আমি ব্রিজ ভেঙে ফেলছি। এখন এটাকে যদি বলেন দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন মানে ব্রিজ কিছু একটা ভেঙে ফেলছে। এখন যদি আমি ধরেন এখানে দিতাম যে দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন দ্য ম্যান, তাহলে কথা হয়তো ব্রিজ মানুষটাকে ভেঙে ফেলছে। তো এই জন্য আমার এটা আসতেছে না, কারণ ব্রিজ সে কিছু ভাঙতে পারে না, বরং তাকে ভাঙা হয়েছে, এই জন্য দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন এইটাকে থেকে নিতে হবে প্যাসিভ সেন্সে। উত্তরটা হচ্ছে ঘ। কেন হয়েছে বুঝতে পারছেন? এটা নিয়ে কারো মনে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? অনেকে উত্তর গ করছে, বেশিরভাগ উত্তর গ করছে দেখছি, কারণ তারা শুধু হেড দিয়ে V3 তে চলে গেছে। যেহেতু প্যাসিভে করা হয়েছে এটা, হেড দিয়ে V3 আছে, কিন্তু এটা দেখেন এই যে হেড আর এই যে V3, এই বি ভার্বের তৃতীয় রূপ V3, আর এইটুকু এক্সট্রা আসছে, কারণ এটা কি? এটা হচ্ছে প্যাসিভে করতে হয়েছে। ব্রিজ সে কিছু ভাঙে নাই, বরং ব্রিজকে ভাঙা হয়েছে, কথাটা এমন। হ্যাঁ, প্যাসিভ সহজ ভাবে ধরতে পারবেন, যদি দেখেন সাবজেক্ট ব্যক্তি নয় বস্তু, তাহলে প্যাসিভ হবে। ব্যক্তি হইলে না নিজের কিছু করার ক্ষমতা থাকবে। আমরা এত সময় একটু আগে পজিটিভ ভার্ব করলাম না,
পজিটিভ ভার্বে বস্তু হইলে ভি3 হইতো। তো এখানে যখনই দেখবেন বস্তু, তার নিজের কিছু করার ক্ষমতা নাই। যেমন আমি পড়ি, আই রিড, আর যদি কেউ বলে আমাকে পড়া হয়, তাহলে বলতে হবে আই অ্যাম রিড। আমি পড়ি না, বরং আমাকে পড়া হয়। এখন বই কি নিজে বলবে যে আমি পড়ি? বই বলবে আমাকে পড়া হয়, তখন বলতে হবে দ্য বুক ইজ রিড। এই আর কি। তাহলে ব্রিজ ভাঙা হয়, সেক্ষেত্রে দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন, ব্রিজটাকে ভাঙা হয়েছিল। এই আর কি, ঠিক আছে। আচ্ছা, যারা ভুল করছিলেন তারা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সট প্রশ্নটা যাই। কি আছে পরবর্তী প্রশ্ন? দেখেন, এই প্রশ্নটা অলরেডি আমি করছি। ইফ আই ওয়ার এ কিং, তাহলে ইফ আছে, আইটা স্মল লেটারে আছে, যদিও এটা ক্যাপিটাল লেটারে হবে শুধু। তাহলে ইফ আই ওয়ার এ কিং, তাহলে এখানে ভি2 আছে, ওই পাশে উড অথবা কুড অথবা মাইট, তারপরে ভার্ব 1 হতে হবে। তাহলে অলরেডি ভার্ব 1 তো এখানে আছে, তাহলে আপনার এখানে উড, কুড অথবা মাইট নিবেন। শুডটা এখানে বাদ দিবেন। কেন বলতেছি? শুডের একটা রেগুলার অর্থ আছে, শুড মানে উচিত। হ্যাঁ, এই জন্য শুডটা এখানে নিবেন না। যদি অপশনে উড না থাকতো তাহলে শুড নিতে পারতাম। এই আর কি, ঠিক আছে। কিভাবে বুঝবো যে প্যাসিভ হবে? এটা বলছে অলরেডি। যদি দেখেন সাবজেক্ট বস্তু, যার নিজের কিছু করার ক্ষমতা নেই, তাহলে প্যাসিভে করবেন। হ্যাঁ, এখন রোগী যে বেহুশ হয়ে পড়ে আছে, আপনি যদি বলেন রোগী হসপিটালে যায়, তাহলে তো ভুল। বলতে হবে রোগীকে হসপিটালে নেওয়া হয়েছে, সে যায় নাই। দ্য পেশেন্ট ওয়াজ টেকেন টু হসপিটাল। তাহলে 6 নাম্বারটা কি হবে উত্তর? 6 নাম্বারের উত্তর হচ্ছে স্যার উড, তাই না? ওকে, ফাইন। 6 নাম্বার উত্তরও আপনারা করতে পারছেন ইনশাল্লাহ। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখি। 7 নাম্বার প্রশ্নটা কি বলছে আমাদের? 7 নাম্বার প্রশ্নে বলছে চুজ দ্য কারেক্ট ওয়ান, সঠিক সেন্টেন্সটা বাছাই করেন। এখানে বলছে আই উইল হ্যাভ ইউ ডু দিস। এটা কিন্তু পজিটিভ ভার্ব থেকে আসছে। প্রথমে যেটা করছিলাম যে আই উইল হ্যাভ ইউ ডু দিস, আমি ওই যে হ্যাভ বলছিলাম না স্যার, হ্যাভ এটা ফিউচারে আছে, যে আমি তোমাকে দিয়ে কাজটা করাবো। তাহলে আই উইল হ্যাভ ইউ, এই সব জায়গায় দেখেন উইল হ্যাভ ইউ, উইল হ্যাভ ইউ, উইল হ্যাভ ইউ। তাহলে ইউ যেটা আছে এটা ব্যক্তি, আর আমরা পড়ছি ব্যক্তি হইলে পরবর্তীতে ভার্ব কি হয়? 1 হয়। এই যে এটার মধ্যে ভার্ব 1 আছে, এটা ডান 3 আছে, হবে না। এটা আইএনজি আছে, হবে না। এটা ডাজ আছে, এটাও হবে না। আমরা বলছি বেস ফর্ম হইতে হবে, আর শুধুমাত্র সেক্ষেত্রে ক উত্তর। ওকে, তাহলে 7 নাম্বারটা উত্তর হচ্ছে আই উইল হ্যাভ ইউ ডু দিস, আমি তোমাকে দিয়ে এটা করিয়েই ছাড়বো, সেটাকে বলা হয় আই উইল হ্যাভ ইউ ডু দিস। আচ্ছা, 7 নাম্বারটা উত্তর করছি পারছি কিনা? অনেকে এখনো উডেরটা করতেছে। অনেকে 7 নাম্বারটা একটু সময় লাগতেছে, কারণ আপনারা অনেকেই পুরো সেন্টেন্সটা লিখতেছেন, এই জন্য যে আই উইল হ্যাভ ইউ ডু দিস বা আই শ্যাল হ্যাভ ইউ ডু দিস। ও, কে লিখছে? আমি বুঝি নাই যে কে দিয়ে পরে আবার লিখছে স্যার ক, মানে কে দিয়ে সে ক বুঝাইছে, তাই না? ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। বি কেন হলো না? বলছি স্যার বি কেন হলো না, কারণ ব্যক্তির পরে ভি3 হয়, সরি ভি1 হয়, এটা ভি3 হয়েছে, এই জন্য হবে না। এখানে ভি3 হওয়ার কথা না, ভি1 হওয়ার কথা। এটা বস্তু হইলে আমরা ভি3 দিতাম। আগের অংশটা দেখে নিবেন। হ্যাঁ, এর আগে যখন করছি তখন কি যেন নাম, ওলি বিনতে শামসুদ্দিন। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখি স্যার। পরবর্তী প্রশ্নটা আমাদেরকে কি বলছে? ইফ টিচিং মোর ফিউয়ার টিচার্স উড লিভ দ্য প্রফেশন। দেখেন, একটা অংশ কিন্তু এখানে দেওয়া আছে, সেটা কি স্যার? উড দিয়ে ভার্ব 1 আছে না? তাহলে উড দিয়ে যদি ভার্ব 1 থাকে, অপর সাইডে কি হবে? সাবজেক্ট দিয়ে ভার্ব 2। তাহলে সাবজেক্ট দিয়ে ভার্ব 2, সাবজেক্ট টিচিং দেওয়া আছে, তাহলে আপনার লাগবে এখন ভার্ব 2, এখানে লাগবে ভার্ব 2। তাহলে 8 নাম্বারটার উত্তর কি হবে? হ্যাঁ, তবে কথা আছে এখানে, টিচিং ব্যক্তি না বস্তু? ব্যক্তি না, ব্যক্তি হইলে সরাসরি হয়, তাহলে ব্যক্তি যেহেতু নয়, মানে প্যাসিভে করতে হবে। আর প্যাসিভ করা মানে একটা বি ভার্ব দিয়ে তারপরে করতে হতো। এই, তবে এখানে কথা আছে, সেটা হচ্ছে স্যার এখানে তো আমাদের আর পাস্ট নাই। যদি এখানে ওয়াজ পেইড লেখা থাকতো, বুঝেন, ওয়াজ, এই যে এখানে ওয়াজ, তাহলে ঠিক হইতো উত্তরটা ওয়াজ পেইড, কারণ পাস্ট। যেহেতু এটা প্রেজেন্টে আছে, সুতরাং আমরা এটাকে নিতে পারবো না, আমাদের এইটাই নিতে হবে। ইফ টিচিং ইজ পেইড না দিয়ে ইফ টিচিং পেইড মোর fewer teachers would leave the profession, মানে যদি টিচিং প্রফেশন আরো বেশি টাকা দেওয়া হয়, তাহলে কম সংখ্যক শিক্ষকরা এই প্রফেশনটা লিভ করবে বা ত্যাগ করবে। ওকে,
হ্যাঁ, পেইড, গুড, ঠিক আছে। আচ্ছা, অনেকে বলছিলাম যে বস্তুর জন্য ওই বিষয়টা মাথায় রাখবেন। বস্তুর জন্য এখানে ওয়াজ থাকলে ঠিক হইতো, কারণ আমার টেন্স ঠিক রাখতে হবে আগে। যেহেতু এখানে ইজ লেখা আছে এই জন্য এটা কারেক্ট নয়। যদি এটা ওয়াজ হতো তাহলে আমাদের এটা ঠিক হতো। ঠিক আছে, বুঝতে পারছি না? আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। এই প্রশ্নটা অলরেডি পেইড, অনেকে উত্তর করে ফেলছে। থ্যাংক ইউ। নেক্সট প্রশ্নটা দেখি কি আছে। ইফ রবি ইজ হিটেড, এরপর ইট ড্যাশ টেম্পোরারি লুজ ইটস কালার। এখন দেখেন, এটা কিন্তু সায়েন্টিফিক ট্রুথ। তো এখানে দেখেন, নুড়ি পাথর এগুলাকে যদি ঘষা হয় বা যদি কোনো ঘর্ষণ করা হয়, এটা কি করা হয়, মানে অল্প সময়ের জন্য তার কালারটাকে পরিবর্তন করে। এখন এইখানে যে জায়গাটা দেখেন ইজ হিটেড, যেহেতু এই যে এটা বস্তু, হ্যাঁ এটা বস্তু, তাই এটাকে প্যাসিভ সেন্সে ইজ দিয়ে ভার্ব থ্রি করা হয়েছে। বাট এটা আমাদের কোন কন্ডিশনে পড়ছে, জিরো কন্ডিশনে, সাইন্টিফিক ট্রুথে। তাহলে অপর সাইডে আমাদের এখানে কি লাগবে স্যার, ভার্ব ওয়ান প্রয়োজন হবে, মানে ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, এটা টেন্স অনুসারে নির্ভর করবে। তাহলে এই সাইডটা ভার্ব ওয়ান যেহেতু পাচ্ছেন, এই সাইডে আমাদের ভার্ব ওয়ান প্রয়োজন হবে। এখন সেই ভার্ব ওয়ান প্রয়োজন যেটা এখানে বলছে ইট টেম্পোরারি লুজ ইটস কালার। এখন এখানে আপনি কি করবেন, তাহলে ইট উইল টেম্পোরারি লুজ ইটস কালার, আর একটা জায়গায় আছে ইট ডাজ। উইল দিলে এটা ফিউচারে চলে যাবে, ওকে, উইল দিলে ফিউচারে চলে যাবে। সাইন্টিফিক ট্রুথে ফিউচার যাওয়া যাবে না, উভয় সাইডে ভার্ব ওয়ানই থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে। আর সেইটা মূলত এটাও দিতে পারবো না, এটাও দিতে পারবো না, এটা দিলে তো পারফেক্টলি চলে যেতে হবে, ডাজ। এবার একটা বিষয় আপনাদেরকে বলি, লাইক শব্দের অর্থ যা, ডু লাইক শব্দের অর্থ সেম। আমরা আগে ব্যবহার করতাম আই ডু লাইক ইউ, বাট এখন আধুনিক গ্রামারে এসে আই ডু লাইক না বলে আই লাইক ইউ বলে। ওকে, এখন যেখানে আপনি এই যে লুজ কথাটা লিখছেন না, এর সাথে একটা এস যদি দিতাম তাহলে কথাটা এরকম হইতো, ইট, এরপরে লিখতাম এরকম, লুজেস। বাট এইখানে তো এসটা নাই, তখন আমাকে লিখতে হচ্ছে ইট ডাজ লুজ। যেহেতু এখানে লুজটা দেওয়া আছে, আপনার এইখানে ডাজটা নিতে হবে, এই আর কি। এটা নেগেটিভে আবার ঠিক থাকে, দেখবেন নেগেটিভে এই জন্য আমরা আই লাইক বলি, নেগেটিভে গিয়ে কি আই নট লাইক বলি, আই ডু নট লাইক বা আই ডোন্ট লাইক। কেন, ওই নটটা আবার অক্সিলারি ভার্ব ছাড়া বসতে পারে না, এই জন্য। হ্যাঁ, তো আমি যদি রেগুলার হিসাবে বলি, কেউ যদি বলে আমি পছন্দ করি, তাহলে বলতে হবে আই লাইক, এটা বলি। বাট সে যদি আসলে মূল গ্রামারে চলে যায়, তাহলে তাকে লিখতে হবে আই ডু লাইক। লাইক মানে পছন্দ, ডু মানে করা। আর আমি পছন্দ করি না, তখন বলবে আই ডু নট লাইক। এই নেগেটিভে আমরা এটা ঠিক রাখি ঠিকই, বাট অ্যাফার্মেটিভে এসে এটাকে বাদ দিয়ে সরাসরি আই লাইক বলি, তার মানে তার আগে একটা ডু আছে, এই আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডাজ। আচ্ছা, এর পরবর্তীতে স্যার আমরা 9 এর পরে 10 নাম্বার লাস্ট কোশ্চেন চলে যাব আজকের ক্লাসে। সেইটা কি আছে স্যার, ইফ আই হ্যাড নোন রিফাত ওয়াজ কামিং। তাহলে আই হ্যাড নোন, ভি থ্রি আছে, অপর সাইডে তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ দিয়ে ভি থ্রি, তাই না? হ্যাঁ, তাহলে উড হ্যাভ একটাই আছে শুধুমাত্র, তাই না? কোনটা হবে 10 নম্বরে, তাহলে এইটা হ্যাভ ভি থ্রি, এই যেটা আমাদের এখানে আছে উড হ্যাভ ভি থ্রি, বাকি কোথাও আর হ্যাভ নাই। আচ্ছা, 10 নম্বরে তাহলে হচ্ছে উত্তর কি স্যার, 10 নম্বরের উত্তর হচ্ছে বি। আচ্ছা, ঠিক আছে। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসে ছিলেন, আপনারা একটু কমেন্টসে জানিয়ে দেন ক্লাসটি কেমন লাগলো, আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে কিনা, এবং এছাড়াও কোনো প্রশ্ন আপনাদের আছে কিনা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেন আপনারা। আপনাদের এই অংশ স্যার বইয়ের সব জায়গায় উইল দেওয়া কেন, কি বলছে স্যার এই প্রশ্নের উত্তরে, বইয়ের সব জায়গায় উইল দেওয়া কেন? এই প্রশ্নের উত্তর উইল কই পাবেন, এখানে তো অপশনই উইল নাই। হ্যাঁ, উইল আসবে না এখানে। হ্যাঁ, যদি বইয়ের সব জায়গায় উত্তর থাকে তাহলে বুঝতে হবে বইয়ের সব জায়গায় ভুল আছে। ওকে, আচ্ছা, যাই হোক, আপনারা ক্লাসটি বুঝতে পারছেন কিনা, ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টসে জানিয়ে দেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু জানিয়ে দিবেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো আর কোনো প্রশ্ন আছে কিনা।
হ্যাঁ, হ্যাবের নিয়মটা দিয়ে আমরা ক্লাসের শুরু করছি। হ্যাবের নিয়মটা দিয়ে শুরু করছি। আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করেছি এবং দুইটা টপিকই এ টু জেড বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, একেবারে দুইটা টপিকই আলোচনা করেছি এ টু জেড। আশা করি এখন আপনারা প্রিভিয়াস কোশ্চেন গুলো আমি কিছু রাখছি যেটা আমি শেষের দিকে সলভ করিয়েছি। আর আগে তো অবশ্যই বেসিক অংশ আলোচনা করেছি, এরপরেও আপনাদের নিজেরা আপনারা প্র্যাকটিস করতে গিয়ে পারলে বোঝা যাবে যে হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন। স্যারের বাসা কই? স্যারের বাসা আসমানের নিচে জমিনের উপরে। হ্যাঁ, ফরিদপুর আমার হোম ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো যাই হোক। আর সাউন্ড কম, কি বলে, এর থেকে বেশি চিল্লাইলে কানের ডেসিবেল দেখা যাচ্ছে হয়ে যাবে। আমি এখনো কত ডেসিবেলে আছি জানেন? -3.6 ডিবিতে আছি। আমি এখানে দেখতে পারি যে কত ডেসিবেলে কথা বলতেছি। সরি, মাইনাস বলছি আর কি, মানে 3.6 ডেসিবেলে আছি। ও, একজন বলছে স্যার দুইবার হ্যাডের একটা নিয়ম। আচ্ছা, দুইবার হ্যাড অন্য কোনো কিছু না, এটা মূলত হচ্ছে পারফেক্ট টেন্সেরই একটা অংশ। কেউ যদি বলে আমি আমার মানে ডিনার করছি, তখন সে বলতে পারে স্যার আই, এরপরে ধরেন কেউ যদি বলে যে আমি আমার ডিনার করেছিলাম, আই হ্যাড হ্যাড মাই ডিনার, মানে আমি আমার ডিনার করেছিলাম। এটা, এই হ্যাডটা মূলত V3 হিসাবে বসছে আর এটা পারফেক্ট টেন্সের বসছে। আবার এটা আমি প্রেজেন্টেও করতে পারতাম যে আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আমি আমার ডিনারটা শেষ করেছি। তো সেক্ষেত্রে হ্যাভ আর এই হ্যাড V3 হিসাবে বসছে, এই আর কি। না, হ্যাভ এর পরে হ্যাভ বলা যাবে না, কারণ হ্যাভ এর নিয়মটাই হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যে কোনো ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। এই জন্য আমার ভার্বের 3 হিসাবে হ্যাড বসাতে হবে সবসময়। হ্যাঁ, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট এটা বলতে পারবো। স্যার, ডাবল হ্যাড এর ব্যবহারটা একটু দেখানি, যে দুইটা বলছি স্যার এরকম। আচ্ছা, ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা ক্লাসটি বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা, সবাই সবার জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন সবার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ হাফেজ।